আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের ফিজিক্স লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5, যার নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই টপিকটার নাম হচ্ছে হেলানো তলে বস্তুর শক্তির সংরক্ষণশীলতা নীতি। ওকে, হেলানো তলে বস্তুর শক্তি সংরক্ষণশীলতা নীতি। নর্মালি দেখা যায় যে এই টাইপের প্রবলেমগুলো আসলে এক একটা আমাদের যে বোর্ড বইগুলো আছে, আমাদের বোর্ড বইগুলোতে এক একটা রাইটার এক একটা প্রসেস ফলো করে আসলে সলিউশনগুলো করছে বলে আমাদের মাঝে একটু কনফিউশন ক্রিয়েট হয়। তো সব রকম কনফিউশন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমাদের মূলত উদ্দেশ্য থাকবে যে এই টপিকটার ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব বেশিরভাগ টাইমে। ওকে, তো এই টপিকটার থিওরিটিক্যাল পার্ট হয়তো খুব একটা আলোচনা করব না, বাট ওই ম্যাথটা পারার জন্য বা আমি যে দুইটা ম্যাথ করাবো ওই দুইটা ম্যাথ পারার জন্য যতটুকু জ্ঞান বা যতটুকু বেসিক তোমার দরকার হবে ততটুকু বেসিক আমি ফার্স্ট স্টেপ দিয়ে নিব, এরপরে হচ্ছে আমি ম্যাথ প্রবলেমগুলো করা শুরু করব। ওকে, আমি আরেকবার বলি, মন দিয়ে শোনো। আমাদের বেসিক টার্গেট থাকবে বা মূল টার্গেট হচ্ছে আমরা হেলানো তলে বস্তুর শক্তির সংরক্ষণশীলতা নীতি যে টপিকটা আছে এই টপিকের কয়েকটা ম্যাথ আমরা সলভ করব। এমন এমন ম্যাথ আমরা সিলেক্ট করছি যাতে করে সেই ম্যাথ প্রবলেমগুলো তুমি যদি ভালো করে বুঝে সলভ করো, এমন এমন ম্যাথ প্রবলেমগুলো আমরা সিলেক্ট করছি বা আমরা করাবো যাতে করে ওই ম্যাথ প্রবলেমগুলো তুমি যদি অনেক ভালো করে বুঝতে পারো বা খুব ভালো করে বুঝে তুমি যদি সলভ করতে পারো, তবে ইজিলি ইনশাআল্লাহ হেলানো তল সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে খুব ভালো করে তুমি ওভারকাম করতে পারবা। ওকে, আচ্ছা, তো আমরা বেশি কথা না বলে শুরু করি। আমি আরেকবার বলি, হয়তো থিওরি নিয়ে অনেক ডিপলি আমি আলোচনা করব না। ওই দুইটা ম্যাথ পারার জন্য, দুইটা ম্যাথ বা তিনটা ম্যাথ আমি করাবো, ওই দুইটা বা তিনটা ম্যাথ পারার জন্য যতটুকু জ্ঞান বা বেসিক তোমার দরকার হবে ততটুকু জ্ঞান বা বেসিক দিয়ে তারপরে আমি ম্যাথ প্রবলেমগুলো করানো স্টার্ট করব। ওকে, তো যাই হোক, তো ফার্স্টে আচ্ছা, তো কে কে চলে আসছো লাইভে একটু দেখি। তানভীর গালিব, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা শুরু করি। হ্যাঁ, তো মূলত হচ্ছে যে এইচএসসি ফিজিক্স লাইভ ক্লাস ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5। ওকে, আচ্ছা, তো এবার আমরা একটু মুছে দিই কারণ আমাদের জায়গা দরকার হবে। তো ওকে, তো আমাদের যা যা দরকার একটা ম্যাথ পারার জন্য বা এই দুইটা ম্যাথ করার জন্য আমাদের যা যা জ্ঞান জানা দরকার, হয়তো সহজ লাগবে, হয়তো একটু তুমি অজানা বুঝতে, হয়তো কোনো জিনিস তুমি জানো বা হয়তো কোনো জিনিস তুমি 80% জানো, আমার কাছ থেকে শুনলে হয়তো তুমি 100% ক্লিয়ার হবা। তো একটু দেখো মন দিয়ে একটু। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্টে গতি শক্তি একটু কথা বলি। আমরা ক্লাস 9 10এও পড়ছিলাম গতি শক্তি। তো গতি শক্তি বলতে আমরা কি বুঝবো? মনে করো সে ফর এক্সাম্পল এটা একটা বস্তু, যেই বস্তুর ভর হচ্ছে m। ওকে, যেই বস্তুর ভর হচ্ছে m, মন দিয়ে শুনবা, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। যেই বস্তুর ভর হচ্ছে m, আমরা বললাম এই m ভরের বস্তুটা v বেগে বা ভেলোসিটিতে বা v নির্দিষ্ট বেগে সামনের দিকে যাওয়া শুরু করলো। m ভরের বস্তুটা v ভেলোসিটি বা v বেগে সামনের দিকে যাওয়া শুরু করলো। তো যখন কোন বস্তুর মধ্যে বেগ থাকবে বা যখন কোন বস্তুর মধ্যে স্পিড বা নিজের একটা বেগ থাকবে বা ভেলোসিটি থাকবে, তখন ওই ভেলোসিটি বা বেগের কারণে তার মধ্যে একটা শক্তির সঞ্চার হয় বা তার মধ্যে একটা শক্তির সৃষ্টি হয়। সেই শক্তিকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। তার মানে বেগের ফলে আমরা যে শক্তিটা পাই সেই শক্তিকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। ওকে, আচ্ছা, আমি আরেকবার বলি। প্রথম দিকে মনে হতে পারে যে ভাই অনেক সহজ সহজ জিনিস করাচ্ছে, বাট না, আমি অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেমও আজকে করাবো। ওকে, তো শুনো মন দিয়ে। সেটা হচ্ছে কি বললাম, এই m ভরের বস্তুটা v বেগে সামনের দিকে যাচ্ছে। তো খেয়াল করো, যদি কোনো বস্তু নির্দিষ্ট বেগে সামনের দিকে যায় বা যদি কোনো বস্তুর মধ্যে বেগের সঞ্চার ঘটে বা বেগ থাকে, তবে সেই বস্তুর মধ্যে গতিশক্তি অবশ্যই থাকবে বা তবে সেই বস্তুর মধ্যে গতিশক্তির ফর্মুলা, গতিশক্তিকে আমরা ইনশাআল্লাহ প্রকাশ করব হচ্ছে কে দ্বারা আজকের ক্লাসে। তো আমরা প্রকাশ করব কাইনেটিক এনার্জি থেকে কে বা ই কে বলতে পারো। তো গতিশক্তি কে এর ফর্মুলা হচ্ছে k = half of mv²। k = half of mv²। তাহলে এই বস্তুর মধ্যে এই বেগের কারণে বা v ভেলোসিটির কারণে যে শক্তির সৃষ্টি হবে সেই শক্তিকে আমি বলতে পারি হাফ mv²। তার মানে যদি কোনো বস্তুর মধ্যে বেগ না থাকে তবে তার মধ্যে কি থাকবে না? কোনো প্রকার গতিশক্তি থাকবে না। যদি কোনো বস্তুর মধ্যে বেগ থাকে তবেই এবং তবেই কেবলমাত্র তার মধ্যে কি থাকবে? গতিশক্তি থাকবে। ওকে, আশা করি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে গতিশক্তি সম্পর্কে আমাদের আইডিয়া একটু হলো জানলাম। এরপর একটু বিভব শক্তি সম্পর্কে একটু পড়ি। বিভব শক্তি, তো একটু মনে রাখবা বিভব শক্তি, আসলে বিভব শক্তিকে আমরা প্রকাশ করব, বিভব শক্তির ইংলিশ নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি।
তাই আমরা সেই পটেনশিয়াল এনার্জি থেকে পি দিয়ে প্রকাশ করব। আর গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি এই ওয়ার্ডটা থেকে আমরা কে ব্যবহার করব। ওকে, তাই গতিশক্তিকে আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করব আর বিভব শক্তিকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, আচ্ছা, তো মনে রাখবা আমরা যদি কোনো বস্তুকে সে ফর এক্সাম্পল ইনিশিয়ালি কোনো বস্তু ভূমিতে ছিল, এই এম ভরের বস্তু সে কোথায় ছিল বলতো, ইনিশিয়ালি ভূমি মানে মাটিতে, ধরলাম এটা হচ্ছে আমাদের ভূমি বা বেস। ওকে, আচ্ছা, তো আদি অবস্থায় বা আদিতে কোনো বস্তু মাটিতে ছিল। তো মনে রাখবা যদি কোনো বস্তু ভূমিতে থাকে তবে আমরা সবসময় উচ্চতা বা হাইট মাপি হচ্ছে ভূমি থেকে। আচ্ছা, তো নরমালি আমি যদি কোনো বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় উঠাই তবে উচ্চতায় উঠানোর পর ওই অবস্থায় তার মধ্যে যে শক্তিটা জমা থাকে বা তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেই শক্তিকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। আমি আরেকবার বলি, কোনো বস্তুকে আমরা ভূমি থেকে যদি নির্দিষ্ট উপরে উঠানোর চেষ্টা করি, এই নির্দিষ্ট উপরে উঠানোর ফলে তার মধ্যে যে শক্তি জমা থাকবে ওই উচ্চতায় উঠানোর কারণে, হাইটের কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকবে সেই শক্তিকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। আর হাইট অবশ্যই মেজার করে কোনখান থেকে, ভূমি থেকে বা সারফেস থেকে। ওকে, ভূমিকে আমরা সারফেস বলতে পারি। তো ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় যদি কোনো বস্তুকে উঠানো হয় তবে এই উচ্চতার কারণে বা হাইটের কারণে তার মধ্যে যে শক্তির জমা হয় সেই শক্তিকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি, যাকে ইংলিশে বলে কি পটেনশিয়াল এনার্জি। ওকে, আচ্ছা, এটা ডিপেন্ড করে কার উপর, হাইটের উপর। আর হাইট মাপবো আমরা কিভাবে বা মেজার করব কিভাবে, ভূমি থেকে সব সময় আসলে কোন বস্তুর উচ্চতা মেজার করতে হয় আমরা দেখব, চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার খেয়াল করো মন দিয়ে, সেটা হচ্ছে যে খেয়াল করো এটা আমাদের বিভব শক্তি। এবার আমরা এই বস্তুটাকে সাপোজ ধরো এখান থেকে নির্দিষ্ট উচ্চতায় উঠালাম। ওকে, নির্দিষ্ট উচ্চতায় উঠালাম, এই বস্তুটাকে ধরে আমরা নির্দিষ্ট উচ্চতায় উঠালাম। সে ফর এক্সাম্পল এমন একটা পজিশনে আমরা এম ভরের বস্তুকে উঠালাম। ওকে, সে ফর এক্সাম্পল এম ভরের বস্তুকে আমরা এই ধরলাম, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো এম ভরের বস্তুকে আমরা কি করলাম, এ বিন্দু থেকে বি বিন্দুতে উপরের দিকে তুললাম। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি বা কোশ্চেন করি যে আমি ধরলাম যে এ থেকে বি বরাবর যে উচ্চতা বা হাইট সেটা হচ্ছে এইচ, মানে এ থেকে বি বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে ধরলাম হাইট। তো এবার বা এইচ দ্বারা প্রকাশ করলাম। এবার আমি যদি প্রশ্ন করি যে বি বিন্দুতে বস্তুর উচ্চতা কত হবে, বলবা যে এইচ। ওকে, তাহলে খেয়াল করো এ বিন্দুতে যখন বস্তুটা ছিল সে কিন্তু ভূমির সাথে লেগেছিল। যখন কোনো বস্তু ভূমিতে অবস্থান করবে তখন তার কোনো উচ্চতা থাকবে না, কেননা উচ্চতা মাপেই ভূমি থেকে, উচ্চতা মেজার করেই হচ্ছে ভূমি থেকে সে কতটুকু উপরে আছে। যদি কোনো বস্তু আমি ভূমিতেই রেখে দেই তবে সেই বস্তু যদি আমি ভূমিতেই রেখে দেই, ওই ভূমিতেই রাখার ফলে তার ভূমি থেকে কিন্তু কোনো দূরত্ব থাকে না। তাই যদি কোনো বস্তু আমি ভূমিতে স্থাপন করি বা মাটিতে যদি রেখে দেই তবে ভূমি থেকে ওই বস্তুর কোনো নির্দিষ্ট উচ্চতা না থাকার কারণে বা দূরত্ব না থাকার কারণে আমরা বলি যে ভূমিতে কোনো উচ্চতা নাই। আর ভূমিতে যেহেতু কোনো উচ্চতা নাই আর বিভব শক্তি যেহেতু উচ্চতার উপর ডিপেন্ড করে, তাই ভূমিতে বিভব শক্তি কত হয় বলতো, জিরো হয়। তাই ভূমিতে বিভব শক্তি কত হয়, জিরো হয়। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো এ থেকে আমি একটা বস্তুকে বি তে তুললাম, তাহলে বি পয়েন্টে যখন বস্তু অবস্থান করতেছে সে ভূমি থেকে নির্দিষ্ট একটা দূরত্বে বা এইচ উচ্চতায় সে অবস্থান করতেছে। তো এই পজিশনটায় বা এই বি বিন্দুতে আমি যদি ওই বস্তুটার বিভব শক্তি কাউন্ট করতে চাই, সেই বিভব শক্তি হবে, প্রকাশ করি আমরা পি বা ইপি দ্বারা। সেই বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ইপি ইকুয়ালস টু এমজি ইনটু এইচ, যেখানে এইচ মানে অবশ্যই মনে রাখবা এখানে এইচ মানে কিন্তু উচ্চতা, এখানে এইচ মানে কিন্তু কি বলতো, উচ্চতা। আর উচ্চতা মেজার করে কোনখান থেকে, উচ্চতা মাপে বা মেজার করে হচ্ছে ভূমি থেকে, এই যে ভূমি থেকে কতটুকু উপরে। ওকে, আচ্ছা, তো আমি আরেকটা एग्जांपल দেখাই, একটু মন দিয়ে শুনবা, এটা খুব দরকার হবে তোমাদের জন্য। ধরো এটা আমাদের একটা হেলানো তল, তো আমরা একটা বস্তুকে ইনিশিয়ালি বা আদিতে রাখলাম এমন একটা পজিশনে। তো এই পজিশনটার নাম ধরলাম হচ্ছে আমরা 1 নাম্বার পজিশন। ওকে, তো আমরা এই বস্তুটাকে এরকম টেনে বা এরকম বল প্রয়োগ করে কোন পজিশনে আনলাম, সে ফর এক্সাম্পল একদম উপরে নিয়ে গেলাম খেলানো তলে, ধরলাম এই পজিশনটা হচ্ছে আমাদের 2 নাম্বার পজিশন। তো ইনিশিয়ালি বা আদিতে বস্তু ছিল কোথায়, 1 নাম্বার পয়েন্টে। তো এটাকে আমরা ভূমি বলতে পারি, একদম লোয়ার যে পয়েন্টটা আমরা লোয়ার পয়েন্টটাকে ভূমি হিসেবে কাউন্ট করতে পারি, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এবার খেয়াল করো মন দিয়ে, সেটা হচ্ছে বস্তু আদিতে ছিল 1 নাম্বার পয়েন্টে, মানে কোন জায়গায় ছিল, ভূমির উপরে ছিল। তো ভূমির উপরে যখন বস্তু থাকবে তো
তখন সেই বস্তুর কোনো হাইট থাকবে না বা উচ্চতা থাকবে না। ওকে, আচ্ছা, তো বস্তুটা আমি যখন 1 নাম্বার পয়েন্ট থেকে হেলানো তল বরাবর গড়িয়ে গড়িয়ে 2 নাম্বার পয়েন্টে নিলাম, তখন মন দিয়ে দেখো তো 2 নাম্বার পয়েন্টে কিন্তু বস্তু ভূমি থেকে নির্দিষ্ট একটা উচ্চতায় আছে। তো এক্ষেত্রে আসলে দুইটা টপিক সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকতে হবে, সেটা হচ্ছে উচ্চতা আর তার প্রকৃত সরণ। ওকে, বস্তুর প্রকৃত সরণ আর উচ্চতা একটু আমরা বলি মন দিয়ে, সেটা হচ্ছে আমাদের হেলানো তলে বস্তুটা শুরুতে ছিল কোথায়? 1 নাম্বার পয়েন্টে। তো 1 নাম্বার পয়েন্ট থেকে বস্তুটাকে আমি নিয়ে গেলাম কত নাম্বার পয়েন্টে? 2 নাম্বার পয়েন্টে নিয়ে গেলাম। ওকে, তো 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা বস্তুটাকে নিয়ে গেলাম কোন পয়েন্টে? 2 নাম্বার পয়েন্টে। এই যে 2 নাম্বার পয়েন্টে নিয়ে গেলাম আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বারে, তো এক্ষেত্রে তার দুইটা আসলে সরণ হইছে। ওকে, বা তার আসলে আমরা দুইটা মাত্রা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে প্রকৃত সরণ আর আরেকটা হচ্ছে উচ্চতা। ওকে, আচ্ছা, তো মনে রাখবা প্রকৃত সরণ মেজার করে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। প্রকৃত সরণ আসলে মেজার করে বা মাপে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত তার যে লেন্থ বা তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটুকুই হচ্ছে আমাদের কি বলতো? দৈর্ঘ্যটুকুই হচ্ছে আমাদের সরণ বা প্রকৃত সরণ বস্তুর। ওকে, তাহলে বস্তুর আদি অবস্থা কোনটা? 1 নাম্বার পয়েন্ট। ওকে, আদি অবস্থা। বস্তুর শেষ অবস্থা কোনটা? 2 নাম্বার পয়েন্ট। তো বস্তু আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যতটুকু গমন করলো, বস্তু আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত তার যে লেন্থ বা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটুকু আমরা লাল কালির অংশ দিয়ে প্রকাশ করলাম, যাকে প্রকাশ করে কি দ্বারা? এস দ্বারা। তাহলে এ 1 নাম্বার পয়েন্ট থেকে ধরলাম এই বস্তুর ভর হচ্ছে m, তো m ভরের বস্তুটা যখন আমি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে নিলাম, তখন তার প্রকৃত সরণ হবে 1 থেকে 2 বরাবর যে রেখা টানা যায়, সেই রেখাটুকুর দৈর্ঘ্যই হবে হচ্ছে তার প্রকৃত সরণ। কেননা সরণের সংজ্ঞা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত তার যে লেন্থ। তো আদি বিন্দু কোনটা? এই 1 নাম্বার পয়েন্ট। শেষ বিন্দু কোনটা? এই 2 নাম্বার পয়েন্ট। তো এতটুকু যে ডিসটেন্স, সেটুকু হচ্ছে আমাদের কি বলতো? প্রকৃত সরণ আমি বলতে পারি। আচ্ছা, তো এবার 2 নাম্বার বস্তুর প্রকৃত সরণ বলতে পারি আমরা, বা এই বস্তুটার প্রকৃত সরণ আমরা বলতে পারি। তো এবার আমি যদি জিজ্ঞেস করি যে 2 নাম্বার বস্তুর উচ্চতা কত? ওকে, তো 2 নাম্বার বস্তুর উচ্চতা কত, এটা যদি আমি প্রশ্ন করি, তো একটু মনে রাখবা উচ্চতা মেজার করে ভূমি থেকে। তাহলে মাটি থেকে সে কতটুকু উপরে আছে? y অক্ষ বরাবর। y অক্ষ তো সবাই চিনি। মাটি থেকে বস্তুটা y অক্ষ বরাবর, ভূমি থেকে y অক্ষ বরাবর বা উল্লম্ব বরাবর কতটুকু উপরে আছে? তো ধরলাম ভূমি থেকে উল্লম্ব বরাবর সে h পরিমাণ উচ্চতায় আছে। তো এই যে আমি বললাম যে ভূমি থেকে ওই বস্তুর উল্লম্ব যে দূরত্ব বা ভূমি থেকে ওই বস্তুর উল্লম্ব যে পথ, সেই উল্লম্ব পথটাকে আমরা বলি হচ্ছে উচ্চতা। তাকে আমরা প্রকাশ করি h দ্বারা। এটা কিন্তু আমাদের উচ্চতা না, এটা হচ্ছে আমাদের সরণ, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। এই হাইটের কারণে এই বস্তুর মধ্যে বিভব শক্তি হবে, বা 2 নাম্বার বস্তুর মধ্যে বিভব শক্তিকে আমি প্রকাশ করলাম P2, বা 2 নাম্বার পজিশনে থাকা বস্তুর বিভব শক্তিকে প্রকাশ করলাম P2 দ্বারা। ফর্মুলা হচ্ছে আমাদের mg হাইট। অবশ্যই আমরা এটা নিব, s কিন্তু নিব না, mg h, এটা একটু মনে রাখবা। ওকে, এটা হচ্ছে আমাদের 1 থেকে 2 নাম্বারে বা 1 নাম্বার পজিশন থেকে বস্তুটা 2 নাম্বার পজিশনে গেলে তার দুইটা মাত্রা আমরা দেখতে পারি। একটা হচ্ছে তার প্রকৃত সরণ, যেটা কিনা আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত বা এই বরাবর কাজ করে, সেটা হচ্ছে সরণ। আর ভূমি থেকে ওই বস্তুটা কোন উচ্চতায় চলে গেল, সেটা হচ্ছে আমাদের আসলে h। আশা করি আমরা বুঝলাম। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ওকে, আশা করি। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু আগানোর চেষ্টা করি। মোটামুটি আমরা বিভব শক্তি এবং গতি শক্তি সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেলাম। আচ্ছা, তো এবার একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে এবার এখান থেকে আমাদের যেটা দরকার হবে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা বা আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা। একটু মনে রাখবা। তো এই 1 নাম্বার বিন্দু থেকে n ভরের বস্তুকে যদি আমি 2 নাম্বার বিন্দুতে নিয়ে যাই, তবে এই ক্ষেত্রে আসলে আমাদের যদি কোনো প্রকার এনার্জি লস না হয় বা শক্তি যদি লস না হয়,
তবে বিজ্ঞানীরা বলছে বা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে যে শক্তি সংরক্ষণশীল। তো শক্তি সংরক্ষণশীল মানে কি? শক্তি সংরক্ষণশীল মানে হচ্ছে, একটু মনে রাখবা, যে কোনো বস্তুর মোট শক্তি বা যে কোনো পজিশনের মোট শক্তি আসলে আমরা দুইটা টার্মের উপর নির্ভর করে। মনে করো আমি যদি বলি যে মোট শক্তির ফর্মুলা কি, তো মোট শক্তির ফর্মুলা, মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিও বলতে পারি। তো মোট শক্তি বা যান্ত্রিক শক্তির ফর্মুলা, মোট শক্তি বা যান্ত্রিক শক্তির ফর্মুলা হচ্ছে আমাদের বিভব শক্তি প্লাস গতি শক্তি। একটু মনে রাখবা, বিভব শক্তি প্লাস গতি শক্তি। মোট শক্তি বা যান্ত্রিক শক্তির ফর্মুলা হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। কোন স্পেসিফিক বিন্দুর বা কোন স্পেসিফিক পয়েন্টের, মানে বস্তু গতিশীল থাকুক বা না থাকুক, তো কোন বস্তুর স্পেসিফিক কোন পয়েন্টে বা নির্দিষ্ট কোন পয়েন্টে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু বিভব শক্তি প্লাস গতি শক্তি। এটা বললেই বুঝবা, আমরা আস্তে আস্তে একটু আগাই, এটা বললেই আশা করি তুমি বুঝবা তোমরা। ওকে, তো একটু দেখো, সেটা হচ্ছে আমরা যদি 1 নাম্বার পয়েন্টের জন্য আমরা যদি বলি 1 নাম্বার পয়েন্টের মোট শক্তি কি হবে, 1 নাম্বার পয়েন্টের মোট শক্তি হবে 1 নাম্বার পয়েন্টের ওই বস্তু 1 নাম্বার পয়েন্টে বস্তুর বিভব শক্তি প্লাস গতি শক্তি। তো 1 নাম্বার পয়েন্টের বিভব শক্তিকে আমি প্রকাশ করলাম P1 দ্বারা, 1 নাম্বার পয়েন্টের গতি শক্তিকে আমরা প্রকাশ করলাম K1 দ্বারা। তো এই ব্যাপারটাই হবে, এই যোগফলই হবে 1 নাম্বার পয়েন্টে বস্তুর মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। ওকে, তাহলে P1 প্লাস K1 হবে হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্টের মোট শক্তি, সেটাকে আমি প্রকাশ করলাম E1T। মন দিয়ে দেখো, 1 নাম্বার বিন্দুর মোট শক্তি আমরা প্রকাশ করলাম E1T দ্বারা। E1T মানে T ফর টোটাল আর 1 ফর 1 নাম্বার এনার্জি বা মেকানিক্যাল এনার্জি বা টোটাল এনার্জি। তো 1 নাম্বার পয়েন্টের মোট শক্তি হবে 1 নাম্বার পয়েন্টের বিভব শক্তি প্লাস 1 নাম্বার পয়েন্টের গতি শক্তি। ওকে, প্লাস 1 নাম্বার পয়েন্টের গতি শক্তি। ওকে, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এবার আমি যদি 2 নাম্বার পয়েন্টের জন্য ক্যালকুলেশন করি, বস্তু যখন 2 নাম্বার পয়েন্টে অবস্থান করবে, তখন এই 2 নাম্বার পয়েন্টের জন্য যদি আমি চিন্তা করি, ওই 2 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জিকে আমি প্রকাশ করলাম E2T দ্বারা। 2 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জিকে আমি প্রকাশ করলাম E2T দ্বারা। সেই 2 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জি হবে P2 মানে হচ্ছে 2 নাম্বার পয়েন্টের পটেনশিয়াল এনার্জি বা হচ্ছে বিভব শক্তি প্লাস 2 নাম্বার পয়েন্টের গতি শক্তি, সেটাকে আমরা প্রকাশ করলাম K2 দ্বারা। ওকে, সিম্পল। যে কোনো বিন্দুর মোট শক্তি বের করার ফর্মুলা বিভব ওই বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। তাহলে 1 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জি হবে 1 নাম্বার পয়েন্টের পটেনশিয়াল এনার্জি প্লাস 1 নাম্বার পয়েন্টের কাইনেটিক এনার্জি। ইংলিশ ভার্সনে যারা ইংলিশ ভার্সনে আসো একটু মন দিয়ে শুনবা। 1 নাম্বার পয়েন্টের মেকানিক্যাল এনার্জি হবে 1 নাম্বার পয়েন্টের পটেনশিয়াল এনার্জি প্লাস 1 নাম্বার পয়েন্টের কাইনেটিক এনার্জি, আর 2 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জি হবে বা মেকানিক্যাল এনার্জি হবে 2 নাম্বার পয়েন্টের পটেনশিয়াল এনার্জি এবং 2 নাম্বার পয়েন্টের কি বলতো কাইনেটিক এনার্জি। তো এইভাবে আর কি টার্মগুলো দেখে নিবা। এনিওয়ে, তাহলে এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে যে আমাদের বিজ্ঞানী বলছে যদি এই সমগ্র পথে শক্তির কোনো অপচয় না হয়, তবে 1 নাম্বার পয়েন্টের মোট শক্তি যা 1 নাম্বার পয়েন্টের মোট শক্তিকে আমরা E1T বললাম, তাহলে 2 নাম্বার পয়েন্টের মোট শক্তিও হুবহু তা হবে। 2 নাম্বার পয়েন্টের মোট শক্তিও হুবহু তা হবে। ওকে, এদের শক্তি কি হবে? ইকুয়াল হবে। ওকে, 1 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জি যা 2 নাম্বার পয়েন্টেও টোটাল এনার্জি তাই হবে। ওকে, তো এই যে তাই হবে, এখানে 2 নাম্বার পয়েন্টের মোট শক্তি, আমি যদি এই মাঝখানে আরেকটা পয়েন্ট নেই, যদি আমি বলি 3 নাম্বার পয়েন্ট, তো শক্তি সংরক্ষণশীলতা বলে যে 1 নাম্বার পয়েন্টের মোট শক্তি যা 3 নাম্বার পয়েন্টের মোট শক্তি তা 2 নাম্বার পয়েন্টেরও মোট শক্তি হুবহু তা। তাহলে এই তিনটার যে মোট শক্তি বা টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি প্রত্যেকটারই সমান। ওকে, এই মোট শক্তি যে সমান, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। ওকে, আচ্ছা, আর মোট শক্তি ডিপেন্ড করে কার উপর? বিভব শক্তি আর গতি শক্তির উপর। আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে এবার একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আরেকটু আগানোর চেষ্টা করব। তো একটা আমরা ছোটবেলায় নিউটনের ফর্মুলা পড়ছিলাম। ওকে, তো নিউটনের একটা ফর্মুলা ছিল এমন যে, একটু দাঁড়াও,
নিউটনের একটা ফর্মুলা ছিল এরকম যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টুয়াইস as, একটু মনে রাখবা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as বা 2as। ওকে, তো এই ফর্মুলাটাই আসলে আমরা কিভাবে দেখব, এই ফর্মুলাটা আমরা আসলে কিভাবে মানে কোন ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে আমাদের a আর s, ওকে, a আর s, এখানে a মানে হচ্ছে ত্বরণ, মনে রাখবা এখানে a মানে হচ্ছে ত্বরণ আর s মানে হচ্ছে অবশ্যই সরণ। ওকে, বেসিক ফর্মুলায় v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as, a মানে ত্বরণ আর s মানে সরণ। একটু মনে রাখবা এখানে ত্বরণ আর সরণের ডাইমেনশন বা দিক হবে একই, এটা মনে রাখবা, ত্বরণ এবং সরণের দিক হবে একই। যদি আমি ত্বরণ x অক্ষ বরাবর নেই তাহলে সরণকেও x অক্ষ বরাবর নিতে হবে। যদি আমি ত্বরণকে y অক্ষ বরাবর প্রয়োগ করি বা y অক্ষ বরাবর ত্বরণ যদি আমি হিসাব করি তবে সরণকেও আমাদের y অক্ষ বরাবর হিসাব করতে হবে। যদি আমি ত্বরণকে অন্য কোনো অক্ষ বরাবর হিসাব করি, অন্য যে কোনো অক্ষ হতে পারে, x আর y এর মাঝ বরাবর অক্ষ হতে পারে, বেসিক্যালি ত্বরণ যেই বরাবর কাজ করবে সরণ হুবহু সেই বরাবরই কাজ করবে। এই লাইনটা মনে রাখবা, ত্বরণ যে বরাবর কাজ করবে সরণ হুবহু সেই বরাবরই কাজ করবে। ওকে, তাহলে নরমালি হচ্ছে আমরা ফর্মুলা আরেকটা জানি যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস gh, ওকে, বা টুয়াইস gh। ওকে, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে g মানে কি বলতো, g মানে কিন্তু অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ পৃথিবীর সবাই আশা করি জানি g কাজ করে খাড়া নিচের দিকে। তো খাড়া নিচের দিকে যেহেতু g কাজ করে তার মানে g কোন অক্ষ বরাবর কাজ করে, y অক্ষ বরাবর কাজ করে। g যেহেতু y অক্ষ বরাবর কাজ করে, আমরা পাশে যে h, এই h মানে কিন্তু উচ্চতা বলবা না, কারণ এই বেসিক ফর্মুলা বা নিউটনের এই ফর্মুলাতেই আমাদের v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as যে ফর্মুলাতে আছে, এই ফর্মুলায় a মানে ত্বরণ, s মানে সরণ, এখান থেকে এটা লেখা হইছে এখানের h আর এখানের h কিন্তু এক জিনিস না। মন দিয়ে শুনবা, একদম সহজ কথা, খুব একটা কঠিন কথা না। নিউটন যেই ফর্মুলা দুইটা আবিষ্কার করছে বা যেই ফর্মুলাগুলো আবিষ্কার করছে সেখানে s এর পরিবর্তে আমরা h লিখছি আসলে। হ্যাঁ, তাহলে এখানে s মানে সরণ, এখানে h মানেও সরণ। তো ভালো করে মনে রাখবা সেটা হচ্ছে যে আমাদের g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কাজ করে কোন অক্ষ বরাবর, y নিচ বরাবর বা নিচের দিকে মানে y অক্ষ বরাবর। আর h হচ্ছে আমাদের, h কে আমরা বলি উল্লম্ব সরণ। কেন উল্লম্ব সরণ বলবো? কারণ g যেই অক্ষ বরাবর কাজ করবে h কেও অবশ্যই সেই অক্ষ বরাবরই কাজ করতে হবে, কেননা ত্বরণ আর সরণের অক্ষ বা ডিরেকশন সেম হতে হয়। ওকে, এই কথা বারবার না বলি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, মেইনলি ত্বরণ আর সরণের ডিরেকশন একই বরাবর হয়। ওকে, ত্বরণ এবং সরণের ডিরেকশন সেম দিকে হয়। ওকে, এটা নিউটন বলছে। তাহলে এবার দেখো আরেকটা ব্যাপার যেটা আমরা আশা করি সবাই জানি, ধরো আমরা এটা হলো আমাদের একটা বস্তু। ওকে, তো আমরা ধরো বল প্রয়োগ করলাম, এই বরাবর একটা বস্তুকে বল প্রয়োগ করলাম। তো এই বরাবর বল প্রয়োগ করে কোনোভাবে দেখা গেল যে বস্তুটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো ধরলাম বস্তুটা এখান থেকে এই বরাবর চলে আসলো। এটা 19 এর কথাবার্তা আমি বলবো, 19 এর খুব ফাস্টলি আমি আগাবো। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বস্তুর ইনিশিয়াল পজিশন a বিন্দু, এটা হচ্ছে বস্তুর ফাইনাল পজিশন। কি করলাম আমরা, একটা বস্তু ছিল, এই বস্তুর ভরকে আমি ধরলাম চেন, যাই হোক। তো এই বস্তুটা আমি f বরাবর বল প্রয়োগ করলাম। তো এমন তো কোনো কথা নাই যে তির্যকভাবে বল প্রয়োগ করলেই যে বস্তু তির্যকভাবে যাবে, এমন কোনো কথা নাই, এটা আশা করি জানো। এনিওয়ে, তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করার ফলে কি হলো বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দু মানে সামনে চলে গেল। ওকে, তাহলে বস্তুর সরণ কোন দিকে হলো, ডানে হলো। ওকে, আর বল আর সরণের মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। আশা করি আমরা সবাই জানি যে w fs cos থিটা, w fs cos থিটা। এখানে থিটার পরিচয় হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ, মনে রাখবা। ওকে, এখানে থিটার পরিচয় হচ্ছে f আর s এর মধ্যবর্তী কোণ, এটা আমরা সবাই জানি, এটা বেশি ব্যাখ্যা করলাম না। বল আর সরণের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে s। ওকে, সরি থিটা। আর আরেকটা কথা মনে রাখবা সেটা হচ্ছে যে এই w fs cos থিটা, w fs cos থিটা যে ফর্মুলা, এখানে থিটার পরিচয় f আর s এর মধ্যবর্তী কোণ, লিখে নিও খাতায়। ওকে, থিটার পরিচয় হচ্ছে f আর s এর মধ্যবর্তী কোণ। ওকে, আর হচ্ছে মেইন কথা যেটা হচ্ছে সেটা মনে রাখবা, এই f যদি আমরা f1 বল দেই, সে ফর एग्जांपल f1, তো f1 বলের জন্য কৃতকাজ হবে w1। যদি আমি f2 দেই তাহলে f2 বলের জন্য কৃতকাজ হবে w2। বেসিক্যালি
কোন জায়গায় যদি মানে বল থাকে বা ফোর্স থাকে সেখানে অবশ্যই কি হবে, কৃতকাজ হবে। ওই বলের জন্য কি হবে, কৃতকাজ হবে। যদি আমি এফ জি বল দেই, এফ জি, তাহলে এফ জি বলের জন্য কৃতকাজ হবে ডাব্লিউ জি। মানে যেই বল আমরা নিব এফ এস কস থিটার মধ্যে যেই বৈশিষ্ট্য সম্পন্ন বল আমি নিব সেই বৈশিষ্ট্যের জন্য আসলে কি হয়, কৃতকাজ হয়। এক নাম্বার ফোর্স নিয়ে কাজ করলে এক নাম্বার ফোর্সের জন্য কৃতকাজ হয় ডাব্লিউ ওয়ান। এগুলো আমি দেখাবো, এগুলো আমি এক্সাম্পলে আমি অবশ্যই দেখাবো, নো প্রবলেম। এক্সাম্পলে আমি এগুলো অবশ্যই দেখাবো। তো আমরা আমাদের আজকের ম্যাথ প্রবলেমটা শুরু করার চেষ্টা করি। তো আজকের ম্যাথ প্রবলেমটা শুরু করার চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের একটা আনত তল বা হেলানো তল দেওয়া আছে। তো আমাদের ম্যাথ, আচ্ছা আরেকটা টপিক আমি একটু স্কিপ করে গেছি, একটু বলি। টপিকের নাম হচ্ছে হেলানো তলে বস্তুর ত্বরণ। হেলানো তলে বস্তুর, হেলানো তলে বস্তুর কার্যকর, হেলানো তলে বস্তুর কার্যকর ত্বরণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হেলানো তলে বস্তুর কার্যকর ত্বরণ খুব ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো একটু দেখো মন দিয়ে। সেটা হচ্ছে যে ধরো এটা আমাদের একটা হেলানো তল আমরা আঁকি। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল। ওকে, তো হেলানো তলের একটা পয়েন্ট আমি ধরলাম হচ্ছে, ধরো একটা বস্তুকে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু, সে ফর এক্সাম্পল এই একটা বস্তু, এই বস্তুর ভরকে আমি ধরলাম হচ্ছে এম, আর এই পজিশনটা বা এই বিন্দুকে আমি ধরলাম হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুকে আমি ধরলাম হচ্ছে বি বিন্দু, আর এই অ্যাঙ্গেলটা সে ফর এক্সাম্পল থিটা, এই অ্যাঙ্গেলটা সে ফর এক্সাম্পল থিটা। ওকে, তো এবার খেয়াল করো, যদি আমি হেলানো তলের এই পয়েন্টে একটা বস্তুকে স্থাপন করি, তো বস্তুকে স্থাপন করার পর যদি আমি ছেড়ে দিই কি হবে, সে আপনা আপনি হেলানো তল বরাবর গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকবে না আপনা আপনি। মনে খেয়াল করো, আমাদের একটা হেলানো তল আছে, যদি আমি হেলানো তলে ধরে এই হেলানো তলে এখানে একটা বল ঝুলাই দেয়, একটা বল, কাঠের বল বা খেলনা বল, যদি আমি হেলানো তলে একটা বলকে রেখে দেই, ওই বলটা কি হবে, গড়ায় 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 হেলানো তল বরাবর নিচে পড়বে না। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা সেম কাজটাই করলাম। এ পয়েন্টে একটা বস্তুকে আমি রেখে দিলাম, এম ভরের একটা বস্তুকে আমি এ বিন্দুতে রেখে দিলাম হেলানো তলের উপরে। তারপরে কি করলাম, সিম্পলি ছেড়ে দিলাম। মানে এমন না যে আমি ওকে ধাক্কা দিছি, এরকম না, ধাক্কা দেওয়া যাবে না। ওকে, সিম্পলি আমি ছেড়ে দিলাম, মানে এই এম ভরের বস্তুকে সিম্পলি আমি ছেড়ে দিলাম। এম ভরের বস্তুকে আমি সিম্পলি ছেড়ে দিলে সে হেলানো তল বরাবর গড়িয়ে 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 নিচে নামবে না, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এই যে হেলানো তল বরাবর গড়িয়ে 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 নিচে নামতেছে, তো কি বলের কারণে বা কোন ফোর্সের কারণে সে আসলে হেলানো তল বরাবর নিচে নামছে সেটা আমরা দেখতে চাই, যে কি ফোর্সের কারণে। মানে একটা ফোর্স নিশ্চয়ই কাজ করতেছে বা একটা বল নিশ্চয়ই কাজ করতেছে, যেই বলের কারণে সে আসলে হেলানো তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়ছে নিশ্চয়ই। আচ্ছা, তো এবার খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি ধরলাম আমি ধরলাম এ বিন্দু থেকে বস্তুটা হেলানো তল বরাবর গড়িয়ে পড়তে 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 সে ফর এক্সাম্পল এই পয়েন্টে সে আসলো। এমন না যে সেই পয়েন্টে সে থেমে গেছে, সে আরো নিচে নামছে। আমি ধরে নিলাম যে এ বিন্দু থেকে সে এই বি পয়েন্টে আসলো। ওকে, হেলানো তল বরাবর বস্তু গড়িয়ে পড়তে 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 কোন এক মুহূর্তে সে বি পয়েন্টে আসলো, সে আরো নিচে নামবে। বাট আমি ওই বি পয়েন্টে নিয়ে, বা যখন সে বি বিন্দুতে ছিল, সে বি বিন্দুতে থাকা অবস্থায় আমি তার গতি বিশ্লেষণ করতে চাই, আমি তার গতি বিশ্লেষণ করতে চাই। একটু মন দিয়ে দেখবা, আমরা জানি যে পৃথিবীর যে কোনো বস্তুর যার ভর হচ্ছে এম, এই এম ভরের বস্তুকে পৃথিবী এমজি বলে নিচের দিকে আকর্ষণ করে। তো এম ভরের বস্তুকে পৃথিবী এমজি বলে নিচের দিকে আকর্ষণ করে। তো এটা হচ্ছে আমাদের সেই এমজি পরিমাণ বল। তো এম ভরের বস্তুকে এমজি বলে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার একটু দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে এমজি হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, বল, ওকে, বা ওজন। ওকে, তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বল এফ। তো একটা ভেক্টর রাশিকে আমরা চাইলে দুইটা উপাংশে বিশ্লেষণ করতে পারি। একটা ভেক্টর রাশিকে আমরা চাইলে দুইটা উপাংশে বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। বেসিক্যালি এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে হতে হবে এমন কোনো কথা নেই। মানে একটা ভেক্টরকে তুমি দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে পারো। ওকে, দুইটা ভাগে ভাগ করতে পারো। সে ফর এক্সাম্পল তোমার কাছে একটা বল ছিল বা একটা ভেক্টর ছিল এফ, এই যে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর এফ।
তো এই ভেক্টরকে তুমি চাইলে দুইটা উপাংশে বা দুইটা অংশে ভাগ করতে পারবা, এবং এই যে দুইটা অংশে তুমি ভাগ করতেছো বা একটা ভেক্টরকে তুমি দুইটা ভাগে ভাগ করতেছো, এই দুইটা ভাগে ভাগ করাকে আমরা বলি হচ্ছে উপাংশ। ওকে, আচ্ছা তোমরা রাখবা এই উপাংশ দুইটা অলওয়েজ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এই যে দুইটা আমি উপাংশ আঁকলাম এফ ভেক্টরের, আমি যে দুইটা উপাংশ আঁকলাম এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ অলওয়েজ কি হয় বলো তো? 90 ডিগ্রি হয়। এই যে আমি এফ ভেক্টরের দুইটা উপাংশ আমি আঁকলাম, এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ অলওয়েজ কত হবে? 90 ডিগ্রি হবে, দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ। তারপরে খেয়াল করো একটু মন দিয়ে, আমি ধরলাম এই এফ এর সাথে এই উপরের অ্যাঙ্গেলটা সে ফর এক্সাম্পল আমি ধরলাম হচ্ছে আলফা। এই কোণটা আমি ইচ্ছা মতন আমার নিজের ইচ্ছায় আমি ধরলাম এফ এর সাথে এই উপরের যে উপাংশটা কাজ করতেছে ওই উপাংশটার মধ্যবর্তী কোণ আমি ধরলাম হচ্ছে আলফা। একটু মনে রাখবা এফ যার সাথে আলফা উৎপন্ন করলো সেই বরাবর হয় হচ্ছে এফ কস আলফা, এফ যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করলো যেদিকে অ্যাঙ্গেল সেদিকে হয় কস, আর যেদিকে কোনো অ্যাঙ্গেল উৎপন্ন করে নাই, এই আলফা তো এখানে উৎপন্ন করে নাই, তাই এর পাশে হবে হচ্ছে এফ সাইন আলফা, এই অ্যাঙ্গেলটাই বসাই দিবা। ওকে, একটু মন দিয়ে দেখো, এটা খুব সহজ কথাবার্তা যারা আমরা ভেক্টর মোটামুটি পড়ছি। তো এফ আমরা ধরে নিলাম যে এফ এই এফ যে ভেক্টরটা, এই এফ ভেক্টরটা এই উপাংশের সাথে আলফা কোণ তৈরি করছে, তবে এফ ভেক্টর যেই উপাংশের সাথে আলফা কোণ তৈরি করে সেদিকে হয় হচ্ছে cos আলফা, সেদিকে হয় cos, মানে মূল ভেক্টর, এই এফ হচ্ছে মূল ভেক্টর আর এগুলো হচ্ছে উপাংশ ভেক্টর, তাহলে মূল ভেক্টর ইনটু cos আলফা, আর এই বরাবর হবে মূল ভেক্টর ইনটু sin আলফা, কেননা এখানে কোনো আলফা উৎপন্ন হয়নি, এটা মনে রাখার শর্ট টেকনিক। তাহলে এবার খেয়াল করো, আর এই উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। ওকে, সিমিলার ওয়েতে এই এমজি কেও আমরা দুটো উপাংশে ভাঙবো, এমজি কেও। আচ্ছা, তো এবার খেয়াল করো এমজির একটা উপাংশ, একটু মনে রাখতে হবে এমজির একটা উপাংশ কাজ করে তলের সমান্তরালে বা তল বরাবর। ওকে, এটা আমাদের সেই হেলানো তল, এটা আমাদের সেই হেলানো তল। তো এমজির একটা উপাংশ কাজ করে তলের সমান্তরালে বা তল বরাবর বলা যায়। আমি একটু মনে রাখবা এটা, হ্যাঁ। তো এমজির একটা উপাংশ কাজ করে তল বরাবর, একটু বড় করে রাখি, ওয়েট একটু বড় করে রাখি। ওকে, কেন তল বরাবর কাজ করে এটা তো ব্যাখ্যা আমি দিব, সমস্যা নেই। তো এমজির একটা উপাংশ কাজ করে কি বরাবর? তল বরাবর। ওকে, এই যে আমি তল বরাবর আঁকলাম। ওকে, তাহলে এই যে এমজি, হ্যাঁ এমজি একটা ভেক্টর রাশি, এর আমরা দুটো উপাংশ নিব। এই যে এফ একটা ভেক্টর রাশি, এরও যেরকম দুটো উপাংশ নিছিলাম, এমজিও ভেক্টর রাশি, এরও দুইটা উপাংশ নিব। আর এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ কত হতে হয়? 90 ডিগ্রি হতে হয়। ওকে, আচ্ছা মানে যে কোনো দুটো ভেক্টরের দুটো উপাংশের, ওকে, লম্ব উপাংশের। আচ্ছা, এমজির একটা উপাংশ কাজ করে এই বরাবর, একটু আমি শিওর, কারণ হচ্ছে তল বরাবর, ভাই দেখো তল হচ্ছে আমাদের কালো রেখাটা, তলের সমান্তরালে কিন্তু আমাদের নীল রেখাটা কাজ করতেছে। ওকে, আচ্ছা তলের সমান্তরালে হচ্ছে আমাদের নীল রেখাটা কাজ করতেছে। ওকে, আচ্ছা তো এবার একটু খেয়াল করো, একটু সেটা হচ্ছে যে এই যে এমজি এই বরাবর হচ্ছে আমাদের কাজ করতেছে। ওকে, এবার দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে এই একটা কাজ করে এই বরাবর, আরেকটা ভেক্টর খেয়াল করো, এমজির একটা উপাংশ আমি পেয়ে গেলাম, এমজির একটা উপাংশ আমি পেয়ে গেলাম। ওকে, এমজির একটা উপাংশ। তাহলে এবার খেয়াল করো উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ কত বলো তো? উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, মানে দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ। তাহলে এমজির একটা উপাংশ আমি পেয়ে গেলাম, তাহলে আরেকটা উপাংশ হবে নিশ্চয়ই 90 ডিগ্রি বরাবর। কার সাথে 90 ডিগ্রি বরাবর? এই নীল রেখার সাথে 90 ডিগ্রি বরাবর, মানে লাইক দিস। ওকে, একটা উপাংশ আমি পেয়ে গেলাম, একটা উপাংশ এইটা হেলানো তলের সমান্তরালে, তো একটা উপাংশ যদি আমি পেয়ে যাই, আরেকটা উপাংশ হবে এর 90 ডিগ্রি বরাবর। মোটামুটি করে মনে হচ্ছে না বলতো এই দুইটা নীল রেখা আসলে পরস্পর 90 ডিগ্রিতে কাজ করতেছে, এই দুটো রেখা? একটু মন দিয়ে বলো তো, আমি আরেকবার বলি, খেয়াল করো এমজির একটা উপাংশ আমি পেয়ে গেলাম, তো যেহেতু উপাংশদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মনে করো একটা উপাংশ আমি পেয়ে গেলাম, তাহলে আরেকটা উপাংশ হবে এর 90 ডিগ্রি বরাবর, রাইট? মনে করো এই একটা উপাংশ আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার উপাংশ, তাহলে একটা উপাংশ আমি পেয়ে গেলাম, তাহলে আরেকটা উপাংশ হবে এর 90 ডিগ্রি বরাবর, যাতে করে ওই দুই উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই উপাংশের আমরা 90 ডিগ্রি করে আমি আরেকটা উপাংশ আঁকলাম, যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণ কত হয় বলো তো? 90 ডিগ্রি হয়।
আশা করি আমরা বুঝতে পারতেছি, আশা করি আমরা বুঝতে পারতেছি। ওকে আচ্ছা, এতটুকু আগে একটু বলো তো, একটু কমেন্ট করে জানাও তো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাও। না বুঝতে পারলে আরেকবার দেখাই দিই, সমস্যা নেই। একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা রেসপন্স করছো। মেহরা হোসেন অমিয়, মেহরা হোসেন সোহান, ও দুজন মেহরা হোসেন, আচ্ছা তা হচ্ছে তাওসিফুল ইসলাম। ওকে থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। আচ্ছা তাহলে এবার দেখো, এবার এই জায়গাটা একটু ক্রুশাল। তো এমজি, হ্যাঁ তো এটা আমরা কিভাবে বের করব একটু মন দিয়ে দেখবা কিভাবে আমরা বের করতেছি। ওকে আমরা লাস্টে বলে দিব, আমরা লাস্টে সামারি আকারেও ব্যাখ্যা করে দিব, সমস্যা নেই, একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো থিটা। ওকে তাহলে কমন সেন্স তো বলে এই অ্যাঙ্গেলও কত 90 ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এবার খেয়াল করো তো নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা কত হবে, একটু বলো তো কষ্ট করে এই অ্যাঙ্গেলটা কত হবে। এই অ্যাঙ্গেল একটু মন দিয়ে দেখো তো, থিটা প্লাস, আমি এই অ্যাঙ্গেলটাকে মনে মনে x ধরলাম। ওকে এটা থিটা, এটা কমন সেন্স বলে 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 90 ডিগ্রি প্লাস x, এটা মানে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি না? এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল মানে ত্রিভুজের তিন কোণ। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, একটু দেখো x এর ভ্যালু বের করতে চাই, তাহলে x 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলতো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে x এর এই অ্যাঙ্গেলটা কি বলতো, x অ্যাঙ্গেল বলো, বা x অ্যাঙ্গেল আসলে প্রকাশ করা উচিত না, আলফা দিয়ে প্রকাশ করা ভালো লাগে আর কি। হ্যাঁ এটাকে আলফা দিয়ে প্রকাশ করলাম, যাই হোক। তাহলে আলফার মান কত বলতো, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি মনে মনে আলফা ধরলাম এবং আলফার ভ্যালু আমরা জানি সেটা কত 90 মাইনাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা। তো একটু চোখ বুলায় দেখলেই বুঝতে পারবা, চোখ বুলায় দেখলেই যে এই অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাও কিন্তু আলফাই হবে। কেন? কারণ এক কি বলে এটাকে যদি কি বলে অনুরূপ কোণ বলে না, এটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। তাহলে খেয়াল করো এমজির সাথে এই অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে আলফা, মন দিয়ে দেখবা এমজির সাথে একটা উপাংশের অ্যাঙ্গেল, এমজির সাথে এই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আলফা। যেদিকে কোণ উৎপন্ন হয় সেদিকে হয় cos, আর যেদিকে কোণ উৎপন্ন হয় না সেদিকে হয় sin। মন দিয়ে দেখবা এমজির দুইটা উপাংশ, এই উপাংশ দুইটাকে আমরা নীল কালি দিয়ে প্রকাশ করলাম। তো এই এমজির এই পাশে একটা উপাংশ এই পাশে একটা উপাংশ, এটা আলফা হলে অনুরূপ কোণ হিসেবে এটা হবে কি বলতো আমাদের আলফা এই অ্যাঙ্গেলটা। অর্থাৎ এমজির সাথে এই উপাংশের মধ্যবর্তী কোণ কত আলফা, এমজির সাথে এই উপাংশের মধ্যবর্তী কোণ হবে আলফা। আর এমজির সাথে এই উপাংশের কি বলতো আমাদের কোনো মধ্যবর্তী কোণ নাই। ওকে তাহলে এমজির সাথে এই উপাংশের যেহেতু মধ্যবর্তী কোণ আলফা, তো একটা মূল ভেক্টরের সাথে একটা উপাংশের মধ্যবর্তী কোণ যদি আমি জানি ওই উপাংশের দিকে হবে cos, মানে যেদিকে কোণ যার সাথে কোণ তার সাথে হয় cos। তাহলে এই উপাংশের সাথে কোণ আলফা, তাই এই পাশে হবে কি বলতো আমাদের mg cos আলফা, mg cos আলফা। আর এই পাশে হবে হচ্ছে আমাদের mg sin আলফা, এই পাশে হবে হচ্ছে আমাদের mg sin আলফা। আশা করি আমরা বুঝলাম এটা আমাদের mg, এই বরাবর হবে mg cos আলফা। কেন cos হলো? কারণ আলফাটা এই যে নীল যে উপাংশটা আছে mg এই উপাংশের সাথে ক্রিয়েট হইছে, এই উপাংশের সাথে কিন্তু আলফা ক্রিয়েট হয় নাই। তাহলে আলফা যার সাথে কোন উৎপন্ন হচ্ছে সেদিকে cos,
যার সাথে কোনো উৎপন্ন হয় নাই সেদিকে হবে সাইন। তাহলে একটু মন দিয়ে দেখো এই cos আলফা কে আমরা আবার কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আলফা মানে কত 90 মাইনাস থিটা, আলফা মানে 90 মাইনাস থিটা। তাহলে mg cos আলফা কে আমরা কি লিখতে পারি, mg cos আলফা will be mg cos 90 minus theta, mg cos 90 degree minus theta। তাহলে একটু মন দিয়ে দেখবা সেটা হচ্ছে এই mg cos alpha, এই mg cos alpha আমরা কি লিখতে পারি mg, এবার একটু মন দিয়ে দেখো তো cos 90 minus theta, এটা তোমরা 9 এ পড়ছিলা, cos 90 minus theta কে কি লেখা যায় তাই বলো তো। দেখবা যে হচ্ছে 90 এর বিজোড় গুণিতক, মনে মনে 90 এর সাথে 1 আছে, আর ক্লাস 19 এ তোমরা পড়ছিলা cos 90 মাইনাস থিটা কে লেখা যায় sin থিটা, ক্লাস 19 এ তোমরা পড়ছিলা cos 90 মাইনাস থিটা কে লেখা যায় sin থিটা, অথবা তোমরা ম্যাথমেটিক্সও হয়তো পড়ছো, খুব বেসিক কথা এটা, আশা করি তোমরা বুঝবা। ওকে, তাহলে mg cos আলফা কে কি লেখা যায় mg sin থিটা লেখা যায়। সিমিলারলি আমরা এখানেও লিখতে পারবো এই mg sin আলফা কে আমরা কি লিখতে পারবো। ওকে, তো mg sin আলফা কে আমরা কি লিখতে পারবো, তো mg sin আলফা সমান আমি লিখতে পারবো হচ্ছে আলফার ভ্যালুটা আমরা বসাই দেই, তাহলে mg sin আলফা মানে হচ্ছে mg sin আলফা মানে হচ্ছে mg sin আলফার জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই দেই। তাহলে এখান থেকে খেয়াল করো mg sin আলফা সমান আমরা কি লিখতে পারি mg sin আলফা সমান mg into sin 90 minus theta। তো sin 90 minus theta মানে ত্রিকোণমিতিতে তোমরা পড়ছো ক্লাস 9 10 ও ইভেন্চুয়ালি হচ্ছে ইন্টারমিডিয়েটও তোমরা প্রথম দীক্ষার সময় পড়ছো। sin 90 minus theta মানে হচ্ছে cos theta, ম্যাথমেটিক্স এর কথা বলতে। ওকে, তাহলে sin mg sin আলফা কে কি লেখা যায় mg cos theta, আর mg cos আলফা কে কি লেখা যায় mg sin theta। তাহলে এবার খেয়াল করো আমাদের এখানে ছিল mg cos আলফা, তুমি চাইলে mg cos আলফাও লিখতে পারবা, চাইলে mg sin theta ও লিখতে পারবা। তাহলে এই পাশে যেহেতু mg cos আলফা আছে, তাহলে এই পাশে mg cos আলফার পরিবর্তে আমরা কি লিখতে পারবো mg cos আলফার পরিবর্তে mg sin theta ও লিখতে পারবো mg sin theta। এই mg sin theta আমরা কার সাপেক্ষে লিখতেছি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ইচ্ছা, আর হচ্ছে এই mg sin আলফা তোমার এখানে আছে, mg sin আলফার পরিবর্তে তুমি কি লিখতে পারো mg cos theta। এই mg sin আলফা যে ভ্যালুটা ছিল এটাও তুমি লিখতে পারবা, আবার এর পরিবর্তে তুমি লিখতে পারবা mg cos theta। ওকে, আচ্ছা, তো এত কিছু মনে রাখাটা একটু কষ্ট, তো যতটুকু মনে রাখলে তোমরা পারবে অতটুকু আমি দেখাই দেই। ওকে, সামারি আকারে। ওকে, আমি একটু দেখাই যে সামারি আকারে কতটুকু মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। সামারি আকারে একটু দেখো, সামারি আকারে কতটুকু মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে একটু দেখাই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই হেলানো তল, মন দিয়ে দেখবা, এটা হচ্ছে আমাদের সেই হেলানো তল। তো একটা বস্তু m ভরের বস্তু এই জায়গায় ছিল, m ভরের বস্তু ধরলাম এটা আমাদের a পয়েন্ট। তো এই বস্তুটা এভাবে হেলানো তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়তেছে, তো কোন এক মুহূর্তে সেই বস্তুটা ধরলাম এই b পয়েন্টে চলে আসলো। ওকে, আচ্ছা, আর ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। তো কতটুকু তুমি মনে রাখবা, তো এই বস্তুকে যদি আমি উপাংশে ভাঙি, এই বস্তুর এই পজিশনটায় আমরা জানি mg কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে, mg কাজ করে খাড়া নিচের দিকে। তো এই mg এর দুইটা উপাংশ, mg এর দুইটা উপাংশ, একটা হচ্ছে mg এর একটা উপাংশ কাজ করে হেলানো তলের সমান্তরালে, mg এর একটা উপাংশ কাজ করে হেলানো তলের সমান্তরালে, লাইক দিস, এরকম একটা পজিশনে একটা উপাংশ কাজ করে হেলানো তলের সমান্তরালে, একটা উপাংশ কাজ করে। তাহলে একটা উপাংশ কোণ বরাবর কাজ করে তা আমরা বুঝলাম, আর আমরা এটাও জানি যে উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে একটা উপাংশের ডিরেকশন যদি আমি জানি, তাহলে আরেকটা উপাংশ হবে ঠিক 90 ডিগ্রি বরাবর, মানে লাইক দিস, এই বরাবর হবে আরেকটা উপাংশ। ওকে, আরেকটা উপাংশ হবে ঠিক 90 ডিগ্রি বরাবর, লাইক দিস, যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণ কত হয়, এই দুই উপাংশের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। আশা করি আমরা বুঝলাম। এবার একটু মন দিয়ে দেখবা, যতটুকু মনে রাখবা, এই অ্যাঙ্গেল থিটা হলে, এই অ্যাঙ্গেল থিটা হলে আমাদের, মন দিয়ে দেখো, এই অ্যাঙ্গেল থিটা হলে আমরা ক্যালকুলেশন করে দেখবা বা হিসাব করে দেখবা যে এই অ্যাঙ্গেলটাও আসবে হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা আসবে। কিভাবে বললাম কথাটা, কারণ খেয়াল করো, আমি ধরো তুমি জানো না, ধরো আমি
তোমাকে জোর করে বললাম যে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, ধরো আমি তোমাকে জোর করে বললাম যে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, ওকে, তুমি ধরো বিশ্বাস করতেছো না, ওকে, তাহলে খেয়াল করো। তারপরে আমরা দেখলাম এইভাবে যখন আমি উপাংশ ভাঙলাম তখন আমরা দেখলাম যে এই বরাবর কাজ করে কে, mg cos থিটা। এই বরাবর আমরা mg cos থিটা লিখে দিই, কারণ এই জিনিস আর এই জিনিস তো একই, এই ব্যাপার বা এই চিত্র আর এই চিত্রটা একই। এই যে mg, এই যে mg লিখলাম, আর এই বরাবর কি mg cos থিটা, এই বরাবর আমি mg cos থিটা লিখলাম, আর এই বরাবর যেহেতু mg sin থিটা, এই বরাবর আমরা mg sin থিটা লিখলাম, ওকে। একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে এই বরাবর mg যা আছে তাই হুবহু কপি করলাম। এবার তোমাকে আমি একটা কথা শুরুতে বলছিলাম, mg এর দুইটা উপাংশ বা যে কোনো ভেক্টরের দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর একটা উপাংশ হয় cos আর একটা উপাংশ হয় sin। যার সাথে অ্যাঙ্গেল তৈরি হয়, যে উপাংশের সাথে অ্যাঙ্গেল তৈরি হয় সেই উপাংশ হয় cos, আর যার সাথে অ্যাঙ্গেল তৈরি হয় না সেই উপাংশ হয় কি বলতো, sin। তাহলে একটু মন দিয়ে দেখো, mg এর সাথে যেহেতু এই উপাংশটা cos, তাহলে নিশ্চয়ই mg এর সাথে cos থিটা, মানে যেহেতু অ্যাঙ্গেলটা আছে আবার cos আছে, যেহেতু এই উপাংশের সাথে mg cos উপাংশ তৈরি করতেছে, এই মানে mg এই উপাংশের সাথে cos তৈরি করতেছে বা এই উপাংশটা cos, তাই নিশ্চয়ই এই উপাংশের সাথে mg এর মধ্যবর্তী কোণ কত হবে, থিটা। কেননা উল্টা করে যদি আমি বলি mg যার সাথে কোণ তার সাথে cos হয়, তাহলে যা এই পাশে যেহেতু cos হইছে তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা থিটা, আর এখানে কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয় নাই বলেই sin হইছে। এভাবে মনে রাখবা, ওকে, এভাবে মনে রাখবা, mg যেহেতু mg এর একটা উপাংশে cos হইছে আর অ্যাঙ্গেল যেদিকে থাকে, অ্যাঙ্গেল বা কোণ সেদিকে হয় cos, কোন অ্যাঙ্গেল এই থিটা অ্যাঙ্গেল যেদিকে থাকে সেদিকে হয় cos। তাহলে এই পাশে যেহেতু cos হইছে তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে থিটা এখানে, আর এই পাশে হবে sin। এত মনে রাখলে আমরা সব অঙ্ক মোটামুটি পারবো। একটু মনে রাখলে একটু কষ্ট করে জানাও তো। তুমি চাইলে এভাবে উপাংশ ভাঙাতে পারো, আলফার সাপেক্ষে উপাংশ ভাঙাতে পারো, তোমার নিজের ইচ্ছা। তুমি চাইলে এভাবে উপাংশ ভাঙাতে পারো, তোমার নিজের ইচ্ছা। মানে আমি যে আলফা দিয়ে দেখাইছিলাম না, আলফা 90 মাইনাস থিটা দিয়ে, তুমি চাইলে ওইভাবে উপাংশ ভাঙাতে পারো বাসায়, তুমি চাইলে এভাবেও ভাঙাতে পারো, ওকে। আমরা এভাবে ভাঙাবো, এটা খুব সোজা। আর খুব সোজা মানে কি, এটা খুব শর্ট আর কি, হ্যাঁ, এটা একটু বড় কারণ এই পাশে আলফা ধরতে হয়, এটা আলফা, বুঝছো, এটা একদম শর্ট। মেইনলি হচ্ছে এটা থিটা হলে এই পাশে থিটা হবে, মানে যতটুকু মনে রাখবা, এটা থিটা হলে এই পাশে থিটা হবে। জ্যামিতিক প্রক্রিয়ায় আরো অনেক ভাবে প্রমাণ করা যায় যে কিভাবে থিটা হবে, টাইম লাগবে অনেক, যাই হোক। তাহলে এটা থিটা হলে এই পাশের অ্যাঙ্গেল থিটা হবে, আর mg এই পাশে mg যার সাথে কোণ থিটা সেদিকে হবে cos, mg যার সাথে কোণ থিটা উৎপন্ন হয় না সেদিকে হবে sin। একটু মনে রাখলেই তোমাদের হবে, একটু মনে রাখলেই তোমাদের হবে। একটু বলো তো এতটুকু বুঝতে পারছি কিনা, কমেন্ট করে একটু জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখান থেকে একটু আগানোর চেষ্টা করি। এবার আমরা যদি একটু বলার চেষ্টা করি যে এই ক্ষেত্রে একটু মন দিয়ে দেখবা, একটা ভেক্টরকে যখন তুমি দুইটা ভাগে ভাগ করে ফেলবা তখন ওই ভেক্টরটার ক্যালকুলেশন অস্তিত্ব থাকবে না। মানে কি, মানে হচ্ছে ধরো তোমার কাছে f একটা ভেক্টর ছিল, তো এই f ভেক্টর, এটা হচ্ছে f ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করে ফেলছো, তো যখন তুমি দুইটা ভাগে ভাগ করে ফেলবা মাঝখানের f-টা কি দেখতে পারতেছো না, তার মানে যখন তুমি মূল ভেক্টরের দুইটা অংশ করে ফেলবা ওই মাঝখানের ভেক্টরটা বা মূল ভেক্টর যেটা ছিল সেটার ক্যালকুলেশন না করলেও চলবে। তাহলে খেয়াল করো, mg কে যেহেতু আমরা দুটো উপাংশে ভাঙছি তাই আপাতত mg এর ক্যালকুলেশন আমাদের না করলেও চলবে। আশা করি বুঝছি। এটাকে ভেঙে দুই টুকরায় ভাগ করছি আমি। ব্যাপারটা হচ্ছে তোমার কাছে 100 টাকা ছিল, ওই 100 টাকার পরিবর্তে আমি তোমাকে দুইটা 50 টাকার নোট দিছি। তুমি মানে তোমার কাছে 100 টাকা ছিল, ওই 100 টাকার পরিবর্তে আমি তোমাকে দুইটা 50 টাকার নোট দিছি। ওই দুইটা 50 টাকা হবে 100 রূপাংশ। মানে ওই দুইটা 50 টাকা থাকা যে কথা, শুধুমাত্র 100 টাকা থাকা সেম কথা। মানে তোমার কাছে ওই দুইটা 50 টাকা আলাদা আলাদা দুটো নোট আছে, মানে এই না তোমার কাছে দুইটা 50 টাকার নোট আছে আবার 100 টাকার নোট আছে, এমন না। তোমার কাছে হয় দুইটা 50 টাকার নোট আছে, না হয় একটা 100 টাকার পুরো নোটটাই আছে। হয় তোমার কাছে mg আছে, না হয় তোমার কাছে mg এর দুটো উপাংশ mg cos আর mg sin থিটা আছে। কারণ না mg কে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুটো উপাংশ পাওয়া যায়। তো মোটামুটি আমরা অনেকটা থিওরি পড়ে ফেললাম, মোটামুটি আমরা হালকা থিওরি পড়ার, যাই হোক। এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে একটা বস্তু এ বিন্দু থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিলাম, সে তল বরাবর গড়িয়ে পড়তে 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 থাকবে, এভাবে পড়তে থাকবে, লাইক
খেয়াল করো, তো একটা বস্তুকে আমি হেলানো তলে ছেড়ে দিলাম, তবে সে তল বরাবর গড়িয়ে পড়তে 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 নিচে নামবে না, একটা বস্তু তল বরাবর ছেড়ে দিলে। আচ্ছা, এবার মন দিয়ে দেখবা যে যখন আমি তল বরাবর বস্তুকে ছেড়ে দিব, সে হেলানো তল বরাবর গড়িয়ে যেহেতু পড়তে থাকবে, তাহলে এবার কমন সেন্স কি বলে, সে কোন ভেক্টর বা কোন বলের কারণে সে হেলানো তল বরাবর গড়িয়ে পড়বে? নিশ্চয়ই তোমরা বলবা এই mg sin থিটার ডিরেকশন দেখিয়ে বুঝতেছো এই বস্তু যে তল বরাবর গড়িয়ে 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 পড়তে থাকবে, সেটা আসলে কোন ভেক্টরটার কারণে বা কোন বলের কারণে? mg sin থিটার কারণে। কারণ mg sin থিটা তল বরাবর কাজ করতেছে, এইজন্য আমি বলছিলাম যে mg এর একটা উপাংশ তল বরাবর কাজ করে, কারণ ওই তল বরাবর উপাংশটা তখন কাজ কি? কাজ হচ্ছে হেলানো তল বরাবর গড়িয়ে পড়তে পড়তে পড়তে, বা একটা বস্তু হেলানো তল বরাবর যখন গড়িয়ে পড়বে, যেই বলটা তাকে হেল্প করবে, যেই ভেক্টরটা তাকে হেল্প করবে, সেটাই হচ্ছে আমাদের কার্যকর বল হেলানো তলে। তো দেখতেছি যে এ বিন্দু থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে সে হেলানো তল বরাবর গড়ায় 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 পড়বে, তাই mg sin থিটার কারণে সে গড়ায় গড়ায় পড়বে, তাই mg sin থিটা হচ্ছে আমাদের কার্যরত বল। তো কার্যরত বলকে আমরা প্রকাশ করলাম F অ্যাপ্লাইড বা FA দ্বারা, হেলানো তলে কার্যরত বল লিখে দিও বাংলায়। হ্যাঁ, FA মানে হেলানো তলে কার্যরত বল, সেটা হবে হচ্ছে mg sin of থিটা, mg sin of থিটা। আর হেলানো তলে কার্যকর বল তো mg sin of থিটা। আবার আমরা জানি বল F equal to কি বলতো ma, তাহলে ma সমান আমি লিখতে পারবো কি বলতো mg sin থিটা, mg sin থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো mm ক্যান্সেল করলে আমরা লিখতে পারবো a সমান g sin থিটা, a সমান g sin থিটা। আর এই a সমান g sin থিটা মানে a মানে হেলানো তলে কার্যরত ত্বরণ, আর FA মানে হেলানো তলে কার্যকর বল। তাহলে হেলানো তলে কার্যকর বল কাজ করে এই বরাবর, এই যে হেলানো তলে কার্যকর বল যার নাম হচ্ছে mg sin থিটা, আর হেলানো তলে কার্যকর ত্বরণও কাজ করে এই বরাবর। হেলানো তলে কার্যকর ত্বরণকে আমরা a দিয়ে প্রকাশ করলাম, আর এই এর ভ্যালু হচ্ছে g sin থিটা। হেলানো তলে কারণ আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর ত্বরণ হবে, যেখানে বল কাজ করবে সেখানে ত্বরণ হবে। নিউটন বলছে বল প্রয়োগ করলে মানে যেখানে F equal to ma মানে হচ্ছে বল যদি যেখানে প্রয়োগ করা হবে, বল থাকলে সেখানে ত্বরণ থাকবে। যেহেতু আমাদের হেলানো তলে এই mg sin থিটা বলের কারণে সে হেলানো তল বরাবর গড়িয়ে নিচে পড়তেছে, তাই mg sin থিটা হচ্ছে আমাদের কার্যকর বল, যাকে আমরা প্রকাশ করলাম F দ্বারা। যেহেতু বল আছে সেই ক্ষেত্রে ত্বরণ কাজ করবে, আর বলের দিক আর ত্বরণের দিক সেম দিকে হয়, এটাও নিউটন বলছে। তাহলে বল যেই বরাবর কাজ করে, ত্বরণ আমি সেই বরাবর দিলাম, আর এই ত্বরণের ভ্যালুটা কত? g sin থিটা। তাই হেলানো তলে কার্যকর ত্বরণ কত? হেলানো তলে কার্যকর ত্বরণ হচ্ছে g sin থিটা। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, ওকে? এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ওকে? তো আমরা হয়তো একটা ম্যাথ করব, ইচ্ছা ছিল আজকে দুটো ম্যাথ দেখানোর, হয়তো একটা ম্যাথ দেখাবো ইনশাআল্লাহ। কালকের লেকচারে আমরা আরেকটা ম্যাথ দেখাবো হেলানো তলের, ওকে? তো কালকের লেকচারে আমরা যে ম্যাথটা দেখাবো, ওই ম্যাথটা করার জন্য অবশ্যই আজকের লেকচার বুঝতে হবে, না হলে কালকের ম্যাথটা বোঝা যাবে না। আবারো আমরা কালকে আরেকটা ম্যাথ করাবো হেলানো তলের, খুব ভালো ম্যাথ। আজকেও একটা ম্যাথ করাবো, ওকে? দুটো ম্যাথ টোটাল করাবো বড় বড় দেখে। আচ্ছা, আমরা একটা ম্যাথ করাবো, করে আমাদের আজকের লেকচার শেষ করব, ওকে? একটা ম্যাথ প্রবলেম। তো দেখো আমাদের একটা হেলানো তল দেওয়া, আমরা এখানে দেখি একটা হেলানো তল দেওয়া, এই যে আমাদের একটা হেলানো তল। আচ্ছা, এই হেলানো তলের এই অ্যাঙ্গেলটা, হেলানো তলের এই অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 60 ডিগ্রি। হেলানো তলের এই অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর এই পাশে একটা বস্তু, আমরা বস্তু আঁকি, হেলানো তলে গড়ায় গড়ায় একটা বস্তু পড়তেছে, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এই পয়েন্টটা হচ্ছে আমাদের y পয়েন্ট আমাদের কোশ্চেনে বলা, আর এটা হচ্ছে আমাদের এখানেও একটা বস্তু ছিল, মানে ওই বস্তুটা এখানে যখন এখানে ছিল একদম পিক পয়েন্টে, যখন বস্তুটা ছিল এই পয়েন্টে, আর এই পয়েন্টটাকে আমি প্রকাশ করলাম x দ্বারা, আর একদম লোয়ার যে পয়েন্টটা, এই লোয়ার পয়েন্টটাকে আমি প্রকাশ করলাম z দ্বারা, ওকে? লোয়ার পয়েন্টে যখন বস্তু ছিল, যাই হোক লোয়ার পয়েন্ট, তিনটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের z পয়েন্ট, x পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের y পয়েন্ট, ওকে? আর এটা হচ্ছে আমাদের o পয়েন্ট, আমাদের কোশ্চেনে বলা আছে o পয়েন্ট। আচ্ছা, তো আমাদের কোশ্চেনে বলা আছে OX এর ভ্যালু 20 মিটার, মানে এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে 20 মিটার, ওকে? এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের OX, একটু দাগাই আমি বুঝাই দেই, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের OX, সেই OX এর ভ্যালু হচ্ছে 20 মিটার। OX এর ভ্যালু মানে হচ্ছে এই পুরাটার ভ্যালু হচ্ছে আমাদের 20 মিটার, ওকে? OX এর ভ্যালু
এই ও থেকে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 20 মিটার। আশা করি আমরা বুঝলাম ও থেকে এক্স এর ভ্যালু এভাবে আমরা মার্জিন বা লাইনিং করে ফেললাম। ওকে আচ্ছা, এবার দেখো ডাইমেনশনিং তো নিবে। তো এটা হচ্ছে 20 মিটার কোশ্চেনে দেওয়া আছে। তারপরে বলা এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। এই যে বস্তুটা, এই বস্তুর ভর m সমান হচ্ছে 10 কেজি। আমাদের কোশ্চেনেই বলা এই বস্তুর ভর m সমান হচ্ছে 10 কেজি, আমাদের কোশ্চেনেই বলা। তারপরে হচ্ছে y বিন্দুর উচ্চতা 5 মিটার। y বিন্দুর উচ্চতা 5 মিটার বলা, y বিন্দুর উচ্চতা। আর খেয়াল করো এখন লোয়ার পয়েন্টটাকে আমরা ভূমি ধরবো। তো এটাকে আমরা ধরলাম ভূমি, এটাকে আমরা ধরলাম হচ্ছে ভূমি, লাল রেখাটা ধরলাম হচ্ছে বেস বা ভূমি, ভূমি লাল কালতে দেখালাম। তো ভূমি থেকে ওই y বিন্দুর উচ্চতা কোশ্চেনে বলা 5 মিটার, মানে এখান থেকে আমাদের এই y এর দূরত্ব হচ্ছে কোশ্চেনে বলা হচ্ছে 5 মিটার। ওকে, কোশ্চেনে বলা 5 মিটার। আশা করি আমরা বুঝলাম। বলছে যে ভূমি থেকে y বিন্দুর উচ্চতা বা y বিন্দুর উচ্চতা 5 মিটার যদি হয়, তবে আমাদের বলছে যে y বিন্দু এবং z বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করো। y বিন্দু এবং z বিন্দুতে শক্তি, y বিন্দু এবং z বিন্দুতে, y বিন্দু এবং z বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করো। শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করো। শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ করো। শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, আমি আরেকবার বুঝাই বলি। একটা বল বা বস্তু, একটা বল বা বস্তু ইনিশিয়ালি সে ছিল হচ্ছে x পয়েন্টে, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম। তো একটা বস্তুকে আমি যখন ছেড়ে দিব, সে গড়ায় 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 হেলানো তল বরাবর নিচে পড়বে। তো গড়ায় 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 পড়তে পড়তে কোন এক সময় সে y পয়েন্টে আসবে। মন দিয়ে দেখো, একটা বস্তুকে আমি x পয়েন্ট থেকে ছেড়ে দিলাম, তো ছেড়ে দিলে সেই বলটা গড়ায় 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 যখন সে y পয়েন্টে আসবে, তখন এই y পয়েন্টের উচ্চতা কোশ্চেনে বলা আছে 5 মিটার। আর ভূমি থেকে x এর দূরত্ব কোশ্চেনে বলা 20 মিটার। এই বস্তুর বা এই বলের ভর দেওয়া 10 কেজি। আমাদের কোশ্চেনে x y বিন্দু আর z বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করতে বলছে বা শক্তি সংরক্ষণশীলতা প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমাদের আসলে এখানে x এর মোট শক্তি বা x পয়েন্টে মোট শক্তি বের করতে হবে এবং আমাদের y পয়েন্টে মোট শক্তি আমাদেরকে বের করতে হবে। আমাদের x বিন্দুতে মোট শক্তি বের করতে হবে এবং আমাদের y বিন্দুতে আমাদের মোট শক্তি বের করতে হবে। আচ্ছা, তো এবার সরি x বিন্দুতে না, আমাদের বলছে y আর z। ওকে, তার মানে হচ্ছে আমাদের y বিন্দুতে মোট শক্তি বের করতে হবে, এই যে y বিন্দু, আর z বিন্দুতে আমাদের মোট শক্তি বের করতে হবে। যেই দুই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করতে বলবে, ওই দুই পয়েন্টে আমরা কি করব, মোট শক্তি বের করার চেষ্টা করব। তাহলে আমাদের y আর z বিন্দুতে আমরা মোট শক্তি বের করব। তো আমরা চেষ্টা করি মোট শক্তিটা বের করার। তো একটু দেখো, মোট শক্তি বের করার যদি আমি একটু চেষ্টা করি, তাহলে এবার আমরা ফার্স্টে y বিন্দু নিয়ে কথা বলি। ওকে, ফার্স্টে আমরা y বিন্দুর জন্য সলিউশনে চলে গেলাম। সলিউশনে, তো সলিউশনে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে আমরা y বিন্দুর জন্য আমরা ক্যালকুলেশন করব। y বিন্দুর জন্য, ওকে, সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন y বিন্দুর জন্য। তো খেয়াল করো y বিন্দু, এবার যখন আমরা হেলানো তলের অঙ্কগুলো করব, একদম লোয়ার পয়েন্টটাকে আমরা বা নিচের পয়েন্টটাকে আমরা ভূমি ধরবো, এটা টেকনিক। আর একদম উপরের পয়েন্ট, একদম আপার পয়েন্টটাকে, এই আপার পয়েন্টটাকে আমরা ধরবো হচ্ছে অলওয়েজ আদি অবস্থা। আপার পয়েন্টটাকে আমি ধরবো হচ্ছে আদি অবস্থা, একটু মনে রাখবা। আপার পয়েন্টটাকে আমি ধরবো অলওয়েজ কি বলতো, আদি অবস্থা, যেখানে m এর ভ্যালু 10 কেজি। এই উপরের পয়েন্টটাকে আমরা ধরবো আদি অবস্থা বা ইনিশিয়াল অবস্থা। কারণ এর মানে হচ্ছে আমি এই উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম। ওকে, তো মনে রাখবা হেলানো তলে যখন আমরা যখন একদম পিক পয়েন্ট বা আপার পয়েন্ট থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, হেলানো তলের একদম আপার পয়েন্ট থেকে একটা বস্তুকে যখন আমরা ছেড়ে দেই, ওই আপার পয়েন্টে আমরা কিন্তু কোনো বল প্রয়োগ করি না, এমন না আমরা বস্তুটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিছি, এমন না, সিম্পলি এভাবে ধরে ছেড়ে দিই, মানে কোনো প্রকার বল প্রয়োগ করি না। এই কারণে সে আসলে স্থির বা বস্তুটা আসলে স্থির অবস্থা থেকে হেলানো তল বরাবর নিচে গড়িয়ে পড়তে থাকে। আরেকবার বলি, একটা বস্তুকে যখন আমরা হেলানো তলের পিক পয়েন্ট থেকে ছেড়ে দেই, তখন আমরা তাকে কোনো বল প্রয়োগ করে ছাড়ি না,
সিম্পলি উপরে ধরে রাখি তারপর ছেড়ে দিই, মানে কোনো প্রকার বল দেই না। যেহেতু বল দেই না তার বেগটা কিন্তু থাকে না, মানে জিরো বেগ থেকে সে বা আদি অবস্থা বা শূন্য বেগ থেকে সে বা স্থির অবস্থা থেকে সে গতিশীল হওয়ার চেষ্টা করে। তো যেহেতু সে স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাই এক্স বিন্দুতে আমাদের আদি বেগটা কত হবে বলতো? এক্স বিন্দুতে আমাদের আদি বেগটা হবে হচ্ছে 0। ওকে, এক্স বিন্দুতে আদি বেগ বা আদি বিন্দুতে আমাদের আদি বেগ কত হবে? 0, কেননা অলওয়েজ আমরা এই ক্ষেত্রে স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে ছাড়বো। কারণ স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে না ছাড়লে যদি আমি এক্সটার্নাল একটা বল প্রয়োগ করি তাহলে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি খাটবে না, বুঝছো? আচ্ছা, এনিওয়ে এবার খেয়াল করো এই জায়গাতে আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে y বিন্দুতে শক্তি, y বিন্দুর জন্য এই যে আমাদের y বিন্দু, তো y বিন্দু একটু মন দিয়ে দেখো তো, y বিন্দু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে না? তো যদি কোনো বস্তু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকে তবে উচ্চতার কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে সেই শক্তিকে আমরা বলি বিভব শক্তি। তাহলে y বিন্দুতে আমরা বিভব শক্তি পাবো, তো বিভব শক্তিকে আমরা py দিয়ে প্রকাশ করলাম, তো py হবে mg hy, বা আমরা জানি বিভব শক্তির ফর্মুলা mg h। তো mg hy মানে হচ্ছে y বিন্দুর হাইট বা উচ্চতা। তো y বিন্দুর হাইট বা উচ্চতা কত? 5 মিটার। তো hy দিয়ে আমি প্রকাশ করলাম y বিন্দুর হাইট বা উচ্চতা। তো p অফ y মানে y বিন্দুর পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তো p অফ y হবে m মানে হচ্ছে আমাদের বস্তুর ভর 10 কেজি, g হচ্ছে 9.8, আর y বিন্দুর হাইট বা y বিন্দুর উচ্চতা কত বলতো? 5। তো এখান থেকে আমরা p অফ y এর একটা ভ্যালু আমরা পাবো, p অফ y এর আমরা বের করব, সমস্যা নেই। তো y বিন্দুর জন্য আমরা p অফ y বের করলাম। এবার y বিন্দুর জন্য আমরা k অফ y বের করব। k অফ y মানে হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা, তো যেহেতু আমরা x বিন্দু থেকে একটা বস্তুকে ছাড়লাম, যেহেতু তল বরাবর বস্তু গড়িয়ে 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 পড়তে থাকতেছে, y তে সে স্থির নাই, কারণ বস্তুটা y থেকেও সে গড়িয়ে পড়তে পড়তে z বিন্দুতে যাবে। যেহেতু বস্তু y বিন্দু থেকেও আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই y বিন্দুতে আমরা একটা বেগ পাবো, সেই বেগটাকে আমরা প্রকাশ করলাম vy দ্বারা। y বিন্দুর বেগ বা vy, খেয়াল করো বস্তু যেহেতু হেলানো তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়তেছে, তো গড়িয়ে গড়িয়ে পড়াকালীন y বিন্দুতে আমরা যে বেগটা পাবো সেই বেগটাকে আমরা প্রকাশ করলাম vy দ্বারা। k অফ y মানে হচ্ছে y বিন্দুতে গতিশক্তি। তো y বিন্দুতে গতিশক্তির ফর্মুলা আমি বলতে পারি হাফ mv স্কয়ার। তো হাফ mvy স্কয়ার আমি লিখলাম, বা হাফ mvy স্কয়ার বা হাফ m হচ্ছে v স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ky। তো আমাদের খেয়াল করো হাফ আমরা জানি, হাফ আমরা লিখলাম, m হচ্ছে আমাদের বস্তুর ভর 10 কেজি, vy মানে y বিন্দুর বেগ। এটা একটু মনে রাখবা, y বিন্দুর বেগ আমরা দুইটা প্রসেসে বের করতে পারি। y বিন্দুর বেগ আমরা দুইটা প্রসেসে বের করতে পারি। একটু মন দিয়ে দেখবা কিভাবে আমরা বের করি y বিন্দুর বেগটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে আমাদের সলভ করা। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যখন বস্তু, খেয়াল করো এই y বিন্দুতে যখন বস্তু আসলো, বস্তুর আদি বিন্দু কোনটা? আমাদের x বিন্দু। অলওয়েজ আমাদের বলছি আদি অবস্থা x অলওয়েজ আদি অবস্থা। তাহলে বস্তু x বিন্দু থেকে y বিন্দু বরাবর আসলো। আবার বলি, বস্তু x বিন্দু থেকে y বিন্দু বরাবর আসলো। তাহলে আমি যদি বলি বস্তুর আদি অবস্থা কোনটা? x পয়েন্ট, আর বস্তুর শেষ অবস্থা কোনটা? y পয়েন্ট। তাহলে বস্তু আদি থেকে শেষ বিন্দুর যে দূরত্ব, মন দিয়ে দেখবা, আদি থেকে শেষ বিন্দুর যে দূরত্ব তাকে আমরা বলি সরণ। আদি থেকে শেষ বিন্দু যে দূরত্ব তাকে আমি বলি কি বলতো? সরণ। তাহলে আমাদের সরণ কি বলতো? s এতটুকু না? মন দিয়ে দেখো, বস্তু ছিল x পয়েন্টে, বস্তু এখন আসে y পয়েন্টে। তাহলে x থেকে y বরাবর বা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরণ সেটা কি আমাদের s এতটুকু না? তো মন দিয়ে দেখবা, বস্তু ছিল x পয়েন্টে, বর্তমানে আসে y পয়েন্টে। তো x থেকে y বা আদি বিন্দু থেকে শেষ বিন্দু, x হচ্ছে আদি বিন্দু, y হচ্ছে আমাদের শেষ বিন্দু, কারণ y বিন্দু নিয়ে আমরা কাজ করতেছি। যেই বিন্দু নিয়ে আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু অলওয়েজ আমাদের x বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের সরণ বা s। তাহলে এবার খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এই vy টা বের করব দুইটা প্রসেসে। ওকে, দুইটা প্রসেসে আমরা বের করব। তাহলে এবার খেয়াল করো, এবার তাহলে সরণের ডিরেকশন এইদিকে আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে এবার একটু দেখো, এবার আমরা vy টা বের করব। তো আমরা
ভিওয়াই নির্ণয়। ওকে, ভিওয়াইটা আমরা পাশে নির্ণয় করি, একটু মন দিয়ে দেখবা, বা একটু করে লিখি ভিওয়াই নির্ণয়, ভিওয়াই নির্ণয়। ওকে, কেন আমরা ভিওয়াই নির্ণয় করে আমাদের এই ভিওয়াই স্কয়ার লিখতে হবে, তো ভিওয়াইটা নির্ণয় করতে হবে। তো ভিওয়াই মানে হচ্ছে ওয়াই বিন্দুতে বেগ। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, তো ভিওয়াইটা আমরা বের করতে চাই, তো ভিওয়াইটা আমরা কিভাবে বের করব? আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 as, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 as। ওকে, আচ্ছা, তো আমরা y vy বের করতে চাই, বা y বিন্দুতে বেগ, তো y বিন্দুতে শেষ বেগ আমি vy ধরলাম, আর u মানে আদি বেগ, আমি বলছি অলওয়েজ আদি অবস্থা কি ইনিশিয়ালি 0 থেকে শুরু হবে, তার মানে আদি বেগ অলওয়েজ কত? 0 মিটার পার সেকেন্ড, তাহলে u হচ্ছে 0। আমি নিচের থেকে যদি আমি একটু লিখতে চাই, তাহলে vy স্কয়ার সমান আমি লিখব u স্কয়ার, তো u মানে 0, তো 0 বাদ হয়ে যাবে, প্লাস 2 একটু মনে রাখবা 2 a আর s, a মানে ত্বরণ আর s মানে সরণ। তুমি বলছিলাম যে ত্বরণের দিক আর সরণের দিক কি হয়? একই দিকে হয়, ত্বরণের দিক আর সরণের দিক একই বরাবর হয়। তাহলে এবার খেয়াল করো, এই সরণ যেদিকে কাজ করে আমরা জানি হেলানো তলের ত্বরণ, একটু আগে আমরা দেখছিলাম হেলানো তলে কার্যকর ত্বরণ কোন বরাবর কাজ করে? হেলানো তলে কার্যকর ত্বরণ কাজ করে হচ্ছে, আমি যদি s নিচে লিখে একটু কষ্ট করি, একটু দেখো s, তো হেলানো তলে কার্যকর ত্বরণ কাজ করে হেলানো তল বরাবর এইদিকে, এবং যার ভ্যালু কত? জি সাইন থিটা। আমরা লিখছিলাম হেলানো তল বরাবর যে ত্বরণ, ওকে, হেলানো তল বরাবর ত্বরণটা কত বলতো? জি সাইন থিটা। হেলানো তল বরাবর যে ত্বরণটা কাজ করে, আমরা ওই একটু আগে ব্যাখ্যা করলাম অনেক বড় করে বা ডিটেইলসে, হেলানো তল বরাবর যে ত্বরণ, সেই হেলানো তল বরাবর ত্বরণ হচ্ছে জি সাইন থিটা। তাহলে খেয়াল করো, x থেকে y হেলানো তল বরাবর সরণ, x থেকে y হেলানো তল বরাবর সরণ, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, মন দিয়ে দেখো, এখান থেকে এই পর্যন্ত x থেকে y হেলানো তল বরাবর সরণ। ওকে, ওকে, দেখো x থেকে y হচ্ছে আমাদের এই বরাবর, x থেকে y এতটুকু হচ্ছে আমাদের হেলানো তল বরাবর সরণ, কারণ সে x থেকে y পর্যন্ত গেছে, আর হেলানো তল বরাবর ত্বরণ কত? g sin থিটা। তাহলে খেয়াল করো তো, হেলানো তল বরাবর ত্বরণ এর দিক যা আর s এর দিক হুবহু তা না, মানে দুইটাই কি হেলানো তলে বরাবর না? s ও হেলানো তল বরাবর, x থেকে y পর্যন্ত যে দূরত্ব হেলানো তল বরাবর, আবার a মানে কি হেলানো তলে যে কার্যকর ত্বরণ সেটা হেলানো তল বরাবরই কাজ করে। তো a সমান কি বলতো? g sin থিটা। তাহলে এখানে a এর জায়গায় আমি লিখতে পারি কি বলতো? g sin থিটা লিখতে পারি, আর s এর জায়গায় আমি লিখতে পারবো কি বলতো? s এর জায়গায় ac আমরা লিখলাম s, ঠিক আছে, হাফ g sin থিটা ইনটু s। ওকে, g sin থিটা ইনটু s। তাহলে এখান থেকে খেয়াল করো, vy স্কয়ার সমান আমি লিখতে পারবো 2 ইনটু g sin থিটা, g মানে 9.8 ইনটু sin থিটা, তো তাহলে sin থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে আমরা জানি 60 ডিগ্রি, এটা হচ্ছে আমরা ধরলাম থিটা, তো থিটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি ইনটু s, তাই তো? এখন আমাদের s টা বের করতে হবে, s, তো s টা আমরা কিভাবে বের করব? একটু মন দিয়ে দেখো, s টা আমরা কিভাবে বের করব? s সেটা হচ্ছে, আমরা এখানে একটা ত্রিভুজ ড্র করি, তাহলে আমরা s টা ইজিলি বের করতে পারবো। তো কিভাবে বের করব একটু দেখো, s টা, তো এই অ্যাঙ্গেল থিটা হলে আমরা নিশ্চয়ই বলবো এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, রাইট? আচ্ছা, তারপরে খেয়াল করো, পুরাটা আমাদের 20 মিটার, পুরাটা খেয়াল করো, পুরাটা আমাদের 20 মিটার, পুরোটা আমাদের 20 মিটার, এখান থেকে এতটুকু 5 মিটার, মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কত মিটার? 5 মিটার। ওকে, পুরাটা 20 মিটার, পুরোটা আমাদের কোশ্চেনে বলা আছে এখান থেকে এই পর্যন্ত, এই পুরোটাই হচ্ছে আমাদের 20 মিটার। ওকে, তাহলে এতটুকু 5 মিটার, নিশ্চয়ই বাকিটুকু কত মিটার হবে? চোখে দেখে বোঝা যাচ্ছে না, মানে এখান থেকে এতটুকু কত হবে? নিশ্চয়ই 15 মিটার হবে। ওকে, পুরোটা 20 মিটার, এতটুকু 5 মিটার, তাহলে বাকিটুকু কত? 15 মিটার, বা 15 মিটার আর 5 মিটার যোগ করলে আমি পুরোটা 20 মিটার পাবো। ওকে, তাহলে খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এইটুকু হচ্ছে 15 মিটার, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, এখানে যদি আমি একটু ওই ত্রিভুজটা নিয়ে কথা বলি, এই যে আমাদের সেই ত্রিভুজটা,
সেই ত্রিভুজের এই অ্যাঙ্গেল থিটা, এই যে থিটা, আর এই বাহুটা হচ্ছে আমাদের 15 মিটার, এই বাহুটা হচ্ছে আমাদের 15 মিটার, আর এই যে সরণটুকু, এই যে আমাদের এই বিন্দু ছিল আমাদের x বিন্দু, এটা আমাদের y, আর x থেকে y বিন্দুর যে সরণ তাকে আমি প্রকাশ করলাম কি দ্বারা বলতো, s দ্বারা। s থেকে y বিন্দু বরাবর যে সরণ, ওকে, s থেকে y বিন্দু বরাবর যে সরণ তাকে আমি প্রকাশ করলাম কি দ্বারা, s দ্বারা। তাহলে এই s থেকে x থেকে y বিন্দু বরাবর সরণ কি s, আমরা এখন s বের করব, s এর ভ্যালুটা বসাবো। তো আমরা এখানে যদি sin এর ফর্মুলা ইউজ করি, sin থিটা সমান লম্ব বাই মানে 15 ডিভাইডেড বাই s, তাহলে এখান থেকে আমরা s সমান লিখতে পারবো, এখান থেকে আমরা s ইকুয়াল টু লিখতে পারবো 15 ডিভাইডেড বাই sin থিটা, s ইকুয়াল টু আমরা লিখতে পারবো 15 ডিভাইডেড বাই sin থিটা। ওকে, এই যে আমরা s বের করে ফেললাম, s এর জায়গায় আমরা লিখতে পারবো 15 ডিভাইডেড বাই sin থিটা। আগে মানটা বসাই নিই, আমরা মানটা আগে বের করি, s এর ভ্যালুটা আমরা আগে বের করি, s ইকুয়াল টু 15 ডিভাইড বাই sin থিটা। তো থিটার জায়গায় 30 ডিগ্রি বসাও, তো s এর ভ্যালু পাচ্ছ 17.32, তো 17.32 মিটার, এটা হচ্ছে আমাদের s। আমরা s এর জায়গায় 17.32 বসাই দেই, s এর জায়গায় 17.32 বসাই দেই। তো এবার খেয়াল করো, এই যে এইভাবে করে আমি s বের করলাম, আশা করি আমরা বুঝলাম। 2 লিখলাম, g হচ্ছে 9.8, sin থিটা, থিটা হচ্ছে 60 ডিগ্রি বসাই দিলাম, ইনটু s। এই s টা আমরা কিভাবে বের করলাম, এই বরাবর একটা আমি ত্রিভুজ দিলাম, এই যে আমাদের ত্রিভুজ, সেই ত্রিভুজের এতটুকু হচ্ছে আমাদের s, এতটুকু হচ্ছে আমাদের s, আর এতটুকু হচ্ছে আমাদের 15 মিটার, এই যে আমাদের 15 মিটার। তো ওইখান থেকে আমরা কি বের করে ফেললাম বলতো, sin ফর্মুলা ইউজ করলে s এর একটা ভ্যালু বের করে ফেললাম, সেই ভ্যালুটা আমরা বসাই দিলাম। ওকে, আশা করি আমরা বুঝলাম। তো s এর ভ্যালু, তো এখান থেকে আমরা vy স্কয়ার এর ভ্যালু বের করি, কারণ আমাদের vy স্কয়ারই দরকার, vy এর ভ্যালু দরকার নাই। এখান থেকে হচ্ছে আমরা vy স্কয়ার এর ভ্যালুটা বের করতে পারবো। এখান থেকে আমরা vy স্কয়ার এর ভ্যালু যেটা পাবো 2 * 9.8 ইনটু sin 60 ডিগ্রি ইনটু 17.32। হ্যাঁ, এখান থেকে আসবে vy স্কয়ার এর ভ্যালু অলমোস্ট 294, vy স্কয়ার এর ভ্যালু, কারণ আমার এখানে vy স্কয়ার লাগবে। তো vy স্কয়ার এর ভ্যালু আমরা এখানে বসাই দেই 294। তাহলে আমরা এই vy স্কয়ার এর এই ভ্যালুটা আমরা এই vy স্কয়ার এর জায়গায় বসাই দিলে আমরা কি পেয়ে যাব, ky পেয়ে যাব। ky মানে y বিন্দুতে আমাদের গতিশক্তি, y বিন্দুতে আমাদের গতিশক্তি। ওকে, তাহলে y বিন্দুতে আমরা গতিশক্তি পেলাম 1470 জুল, আর y বিন্দুতে বিভব শক্তি আমরা পাইছিলাম 5×50 * 9.8, তাহলে 490 জুল। এটা হচ্ছে আমাদের y বিন্দুতে বিভব শক্তি, আর এটা হচ্ছে আমাদের y বিন্দুতে গতিশক্তি। তো গতিশক্তি বের করার জন্য আমাদের বেগ জানা লাগবে, তাই বেগটা আমরা এইভাবে বের করে ফেললাম। ওকে, আচ্ছা, আরেকটা ওয়েতে বেগ বের করা যায়, আরেকটা ওয়েতে, সেটা হচ্ছে আরেকটা ওয়েতে আমরা বেগটা বের করতে পারবো, আরেকটা ওয়েতে। তো সেই ওয়েটাও আমরা দেখাই। আমরা ফর্মুলা জানি v² = u² + 2as, না, আরেকটা ফর্মুলা জানি v² = u² + 2g * h। ওকে, আরেকটা ফর্মুলা জানি v² = u² + 2g * h। তো এখানে এই g আর h, g মানে ত্বরণ আর h মানে হচ্ছে সরণ। তো ত্বরণ আর সরণ কাজ করতে হবে অবশ্যই একই দিকে। ওকে, সরণ মাপে কোনখান থেকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তুমি চাইলে এভাবেও বের করতে পারো, আমি প্রেফার করব যাতে তোমরা এভাবে বের করো, যেভাবে আমি vy স্কয়ারটা দেখালাম। আর আরেকটা ভাবেও বের করা যায়, সেটা হচ্ছে আমরা vy স্কয়ার বের করতে পারবো, u তো 0, 2 * u তো 0, 2 * g, g মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কাজ করে কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। এই অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, বা লম্বালম্বী বরাবর বা উল্লম্ব বরাবর। তাহলে ত্বরণ যেই বরাবর কাজ করে, সরণকেও সেই বরাবর কাজ করতে হয়। তাহলে g যদি উল্লম্ব বরাবর কাজ করে, h ও কাজ করবে কোন বরাবর, উল্লম্ব বরাবর। আর h এর নাম কি, উল্লম্ব সরণ। তাহলে বস্তুটা x থেকে y বরাবর দুই ধরনের সরণ তার হইছে। যখন সে x থেকে y বরাবর আসলো, সে কি হলো বলতো, এই
হেলানো তল বরাবর তার একটা সরণ হয়েছে। যখন বস্তুটা x থেকে y বিন্দুতে, x থেকে গড়িয়ে গড়িয়ে y বিন্দুতে গেল, সে তল বরাবর তার একটা সরণ হয়েছে, তাকে আমরা প্রকাশ করলাম s দ্বারা। আর সে যতটুকু নিচে নামলো x থেকে y তে পৌঁছাতে, সে y অক্ষ বরাবর কতটুকু নিচে নামলো, 15 মিটার না? খেয়াল করো কতটুকু সে নিচে নামলো। x এ ছিল y অক্ষ, যখন সে x থেকে y তে গেল, যখন সে x থেকে y তে গেল কতটুকু নিচে নামলো, চোখ দিয়ে দেখলে বুঝতে পারবা 15 মিটার নিচে নামলো। তাহলে x এ ছিল y তে কতটুকু উলম্ব বরাবর সরণ হলো বলো তো? 15 মিটার। সরণ মাপে মানে উলম্ব সরণ মাপে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী যে সরণ, আদি বিন্দু x শেষ বিন্দু y, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী যে সরণ, সেটা হচ্ছে আমাদের উলম্ব সরণ 15 মিটার। ওকে, সে ছিল x এ, আসে y তে, তাহলে আদি হচ্ছে x, শেষ হচ্ছে y, তাহলে আদি থেকে শেষের লম্বালম্বী যে সরণ সেটা হচ্ছে 15 মিটার। তুমি চাইলে এখানে 15 বসায়ও, দেখবা যে vy স্কয়ার এর মান একই আসবে, 2 * 9.8 ইনটু এখানে 15 বসাবা, দেখবা এই মানটাই আসবে। 15 দুগুণী 30, দেখো দেখবা এই মানটাই আসবে, 15 * 9.8 ইনটু 2, এটা হচ্ছে 240, 290 কিন্তু আসলো। তো এখান থেকে তুমি এভাবে করে বের করতে পারবা। ওকে, সিমিলার ওয়েতে y বিন্দুতে, আচ্ছা একজন বললো যে লাস্ট ওয়ান বেটার। হ্যাঁ ভাইয়া, লাস্ট ওয়ান ততক্ষণ পর্যন্ত বেটার যতক্ষণ পর্যন্ত তলে কোনো ঘর্ষণ বল থাকবে না, বা যতক্ষণ পর্যন্ত শক্তির কোনো অপচয় ঘটবে না, ততক্ষণ পর্যন্ত লাস্ট ওয়ান বেটার। বাট আমি চাই যে এমন একটা ফর্মুলা তোমরা ইউজ করো যেখানে তলে ঘর্ষণ থাকলেও তোমরা সেই প্রসেসে সলভ করতে পারো, আর তলে ঘর্ষণ না থাকলেও তোমরা সেই প্রসেসে সলভ করতে পারো। আর সেটা হচ্ছে আমাদের এইভাবে, যদি আমরা vy এর ভ্যালুটা বের করি, এইভাবেও vy এর ভ্যালু বের করা যায়, এভাবেও vy এর ভ্যালু বের করা যায়। এটার ভ্যালু আসবে 294, কিন্তু vy স্কয়ার আর কি, কারণ আমার vy স্কয়ার দরকার, হাফ mv স্কয়ার, বুঝবা এটা। এটা হচ্ছে এইভাবেও বের করা যায়, এভাবেও বের করা যায়, এভাবে তলে ঘর্ষণ না থাকলেও বের করা যায়, এভাবে তলে ঘর্ষণ থাকলেও বের করা যায়, বাট এভাবে তলে ঘর্ষণ থাকলে বের করতে ঝামেলা হয়। ওকে, তো এইজন্য আমি আসলে বলতেছিলাম যে লাস্ট ওয়ান বেটার আপাত দৃষ্টিতে মনে হলেও, লাস্ট ওয়ান বেটার আপাত দৃষ্টিতে মনে হলেও আসলে আমি বলবো যে ফার্স্ট ওয়ান বা এইভাবে সলভ করতে। ওকে, এই প্রসেসটাই। যাই হোক, তাহলে আমরা কি করলাম, এটা আমাদের y বিন্দুর গতি, y বিন্দুর বিভব শক্তি, এটা আমাদের y বিন্দুর গতি শক্তি। তাহলে y বিন্দুর যদি আমরা মোট শক্তি বের করতে চাই, y বিন্দুর মোট শক্তি, তো y বিন্দুর মোট শক্তি আমরা যদি বের করতে চাই, তো y বিন্দুর মোট শক্তি হবে, ধরলাম e কে e টোটাল y হবে py প্লাস কি বলতো, প্লাস হচ্ছে ky। এই দুটো আমি যোগ করে ফেলি, 490 আর ky হচ্ছে আমাদের 1470। তো এই দুটো যোগ করলে আমরা যে ভ্যালুটা পাবো, যোগ করলে আমরা যে ভ্যালুটা পাবো 490 প্লাস 1470, আমরা যে ভ্যালুটা পাবো 1960 জুল। তাহলে y বিন্দুতে টোটাল এনার্জি হচ্ছে আমাদের 1960 জুল। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা y বিন্দুতে টোটাল এনার্জি আমরা বের করলাম ETY, তো ETY হচ্ছে আমাদের 1960 জুল, ETY হচ্ছে আমাদের 1960 জুল। সিমিলার ওয়েতে তোমরা z বিন্দুতেও মোট শক্তি বের করতে পারবা। z বিন্দু যেহেতু ভূমিতে অবস্থান করে, তার কি থাকবে না, কোনো বিভব শক্তি থাকবে না, কেননা ভূমিতে যে বস্তু অবস্থান করে তার বিভব শক্তি শূন্য। তাহলে z বিন্দুতে সমস্ত শক্তি হচ্ছে গতি শক্তি। তো z বিন্দুতে তুমি এটা বেগ বের করবা, বা বেগ হচ্ছে vz ধরবা, তো বেগটা বের করলে তুমি আসলে গতি শক্তিটা বের করতে পারবা। বেগ বের করবা কিভাবে, এই প্রসেসে v = u² + 2as, s প্রাইম ধরবা, তখন s প্রাইম মানে প্রকৃত সরণ, সেটা মাপের পক্ষ থেকে আদি বিন্দু থেকে শেষ বিন্দু ধরলাম z। যখন তুমি z নিয়ে কাজ করবা, তো এটা হচ্ছে আমাদের প্রকৃত সরণ, তো প্রকৃত সরণ বের করে ক্যালকুলেট করবা। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামীকাল আমরা এই টপিকটার উপর আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, যেই প্রবলেমে তলে ঘর্ষণ বল থাকবে, যেই প্রবলেমে তলে ঘর্ষণ বল থাকবে। আর তোমরা যারা এতক্ষণ লাইভ ভিডিও দেখলা, তারা অবশ্যই কি করবা, তারা এই z বিন্দুতে মোট শক্তি নিজেরা বাসায় বের করে আমার কমেন্ট বক্সে তার খাতার যে যতটুকু অংশ তুমি
তুমি সলভ করছো জেড বিন্দুতে যে মোট শক্তি নির্ণয়ের ক্ষেত্রে জেড বিন্দুতে মোট শক্তি নির্ণয়ের ততটুকু অংশ আমাকে কমেন্টে ছবি তুলে সেন্ড করে একটু জানাবা, ওকে? অবশ্যই আমি দেখে চেক করে দিব। অবশ্যই কমেন্টে যারা তখন দেখলাম আমি তো ওয়াই বিন্দুতে মোট শক্তি বের করে দিলাম, এবার তোমরা জেড বিন্দুতে মোট শক্তি বের করবা, দেখো যে সমান আসে কিনা। সমান আসলে বলবা শক্তি সংরক্ষণশীল। জেড বিন্দুতে মোট শক্তি নির্ণয়ের যে তোমরা খাতায় যে রাফটা করবা বা এক্সাম্পল করবা ওটা অবশ্যই আমাকে কমেন্টে সেন্ড করে দিবা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ইনশাআল্লাহ। কালকে আমরা তলে ঘর্ষণ থাকলে বা হেলানো তলে ঘর্ষণ থাকলে তখন কিভাবে হেলানো তলের অঙ্কগুলো ডিল করতে হয় সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।